বড় একটা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা তো কেউ না, কিছু না। আমরা যদি আমাদের ছোট ছোট প্রাপ্তিগুলোকে বড় করে দেখি, তাহলে আসলে আমরা নিজেরাই কিন্তু পরাজিত হয়ে যাই। দৌড়ের আমি বিপক্ষে না, কিন্তু আমি অসুস্থ দৌড়ের বিপক্ষে। আমার মনে হয় বিবেকের রেসে এগিয়ে থাকাটা অনেক বেশি জরুরি, এবং সারাক্ষণ এই প্রতিযোগিতার মধ্যে থাকাটা আসলে মানুষকে ম্রিয়মান করে দেয় এবং ছোট করে। কোনো ভিখারিকে দেখলে বলতেন যে আজকে ওর হাত এখানে, হ্যাঁ, তোমার হাত এখানে, কবে তোমার হাত এখানে হবে তুমি তো জানো না। সো আমি মনে করি যারা আমাকে ফোন করছেন, আমি যদি তার কোনো উপকারে লাগি, তাহলে আমার সন্তানদের যদি কোনো দিন কারোর কাছে কোনো প্রয়োজন হয়, তাহলে তারাও ঠিকবে না। সো রাজনীতি তো পেশা হতে পারে না, এটার জন্য কিন্তু আমরা দায়ী, কারণ আমরা ছোটবেলা থেকে শেখাই না যে রাজনীতির মাহাত্ম্যটা আমরা কেউ শেখাই না, স্কুল কলেজে পড়ানো হয় না। অনেক কিছু পড়ি আমরা, কিন্তু রাজনীতি পড়ি না। ফ্রাস্ট্রেশনটা কি? ইটস এ ডিফারেন্স বিটুইন রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশন। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে এক্সপেকটেশনটাকে একটু সামলানো দরকার। আরেকটা হলো যে সবাই খুব অস্থির, কারণ সবাই অনেক কিছু চান। এখন দেখি আমি চোখে মানে কিছু বললেই আমার চোখে পানি চলে আসে, বা আমার মানে যে কোনো সিচুয়েশন আমার চোখে পানি চলে আসে, কারণ এখন বোধহয় সময় আমার ভেঙে পড়া। কেউ কেউ জীবনের ক্যানভাসে কেবল একটি রং নিয়ে সাদামাটা গল্প আঁকেন, আবার কেউ হয়তো নিজেই নিজের আলোতে জ্বলে উঠে হয়ে ওঠেন একটি জীবন্ত মহাকাব্য। আমার আজকের পডকাস্টের অতিথি দ্বিতীয় দলের মানুষ। একদিকে তিনি যেমন বিজিএমইর আঙিনায় পিএইচডি ডিগ্রিধারী প্রথম সভাপতির দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন, অন্যদিকে এই আলোকিত মানুষের ভেতরে লুকিয়ে আছে শব্দের পর শব্দ বুনে যাওয়া এক সংবেদনশীল কবি মন। শুধুমাত্র তার একটি কথা কিংবা একটি শব্দ কত সহস্র তরুণের চোখে যে স্বপ্নের বীজ বুনে দিয়েছে, সাহস জুগিয়েছে, তার হিসেব নেই। জীবনে ঝড় এসেছে, একাকিত্বের শূন্যতাও তাকে ঘিরে ধরেছে, কিন্তু প্রতিবারই তিনি সেই শূন্যতাকে শোককে রূপান্তর করেছেন শক্তিতে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, আজ বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকের এই স্টুডিও অনেক বেশি আলোকিত, কারণ আজ আমার অতিথি আলোর পথের দিশারি ডক্টর রুবানা হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সাংঘাতিক বড় একটা ইন্ট্রোডাকশন, আমি নিজেই তো একেবারে ভয় পেয়ে গেছি। আসলে আপনাকে আমরা এত ফলো করি, আপনার প্রত্যেকটা বক্তব্য শোনার চেষ্টা করি, আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দর্শনের ভেতরে নেওয়ার চেষ্টা করি। আপনি আমার সামনে বসে আছেন, আপনার সাথে কথা বলছি, আমার বিশ্বাস হচ্ছে। এমনি কিন্তু প্রথম যেটা বললাম তখনই কিন্তু আমি তোতলালাম। তো তুমি যদি চাও যে আমি কন্টিনিউয়াসলি তোতলাই এবং ফল্টার করি, তাহলে আমার আপত্তি নেই, আমাকে যত পারো কমপ্লিমেন্ট দিতে থাকো। না, সেটা তো দিতেই থাকবো, কারণ আমি না এখানে বসবার আগে আপনার কিছু নেগেটিভ পয়েন্টসও খুঁজবার চেষ্টা করেছি, পেলাম না। সেটা তো হতে পারে না, প্রচুর নেগেটিভ আছে, আমাকে বলো, আমি লিস্ট করে দিচ্ছি। আচ্ছা চলেন, আপনার সাথে কথা বলতে বলতে আবিষ্কার করবো। মানে আপনার অনেক কথা আমি ভেতরে এমনভাবে নিয়েছি, আমি পাথেয় হিসেবে নেই আর কি। একবার আপনি বলেছিলেন যে আপনার জীবনে এত কাজ, আপনি যে শহরেই থাকেন আপনি রাত 2টায় আপনি ঘুমাতে যান, তারপরও ক্লান্ত হন না, কারণ আপনি ভালোবাসা দিয়ে সব কাজটা করেন। তখন আমি ভেবেছি আসলেই তো যে কাজটা আমি করব ভালোবাসা দিয়ে করব, তাহলে আমি ক্লান্ত হব না। প্রথমত ভুলটা ভাঙাই, এখন আর রাত 2টায় আমি ঘুমাই না। এখন রাত 12টার মধ্যে, ম্যাক্সিমাম 1টা, এরপরে আর আমি মনে করি আমার শরীরের জন্য ভালো না জেগে থাকা। আরেকটা কাজ করি, সেটা হলো রাত 9টার পরে চেষ্টা করি কোনো ইমেল টিমেল না দেখতে। আচ্ছা। হ্যাঁ, কারণ তখন আমার মনে হয় যে আগে যখন অনেক ইয়াং ছিলাম, তখন হয়তো বা রাত পর্যন্ত মেল করলেও মনে হতো কিচ্ছু না, কিন্তু এখন দেখি স্ক্রিন টাইম বেশি যদি আমার হয়, তখন আমার রাতে ঘুমের অসুবিধা হয়, কাজে আমি এটা করি না। জীবন আসলে অনেক কিছু শেখায়, তো এটা একটা শিক্ষা যে রাত 9টার পরে আমি কিছুতেই চেষ্টা করি যে স্ক্রিন অ্যাভয়েড করতে। পারি না, কিন্তু চেষ্টা করি। বাহ বাহ। তো আমি যে দর্শকদের বলছিলাম যে বাংলাদেশে আপনি বিজিএম এর প্রথম ডক্টরেট করা সভাপতি, অবশ্যই সেটি অনেক বড় একটি অর্জন, যেটা আপনাকে অনেকেই বলে যে প্রথম নারী সভাপতি, সেটা আমি বললাম না আর কি। তবে এই যে প্রথম নারী সভাপতি বলেন কিংবা প্রথম ডক্টরেট করা সভাপতি বলেন, আপনার ভিতর কি একটু হলেও অহংবোধ আনেনি? কখনোই আসে না, আসলে কখনোই আসেনি, এখনও আসে না, এবং আগামীতেও ইনশাল্লাহ আসবে না, কারণ এত বড় একটা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা তো কেউ না, কিছু না। আমরা যদি আমাদের ছোট ছোট প্রাপ্তিগুলোকে বড় করে দেখি, তাহলে আসলে আমরা নিজেরাই কিন্তু পরাজিত হয়ে যাই।
অহম খুব বড় একটা আমি মনে করি বোঝা। হ্যাঁ, কাজেই আমি সবাইকে এটা বারবার বলি যে বিনয়ের কোনো বিকল্প নাই। আর মাথায় রাখতে যে বড় পর্বতের সামনে গেলে যেরকম হিমালয়ের সামনে গেলে মনে হয় আমি কিচ্ছু না, এবং আল্লাহর দুনিয়ায় এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমরা তো আসলে কিচ্ছু না এগুলোর সামনে। আমাদের যে কোনো রকম অর্জন বা প্রাপ্তি আসলে আমি মনে করি নিষ্প্রভ হয়ে যায় যখন আমরা চিন্তা করি যে আল্লাহর দুনিয়ার এত বড়, ফাবিআই আলাই রাব্বিকুম আতুকাজ্জিমান। হ্যাঁ, সো ফর মি আই ডোন্ট থিঙ্ক আই এম এনি ওয়ান অ্যাট এনি পয়েন্ট। এবং এটা যেদিন আমি বিজিএমের সভাপতি হলাম সেদিন আমার বন্ধু, খুব ভালো বন্ধু, ইকবাল হাবিব স্থপতি, ও আমার বাড়িতে এসে প্রথম কথা বললো দোস্ত আপনি একটু মাটির দিকে তাকায় থাকেন। এই যে বলল ইকবালের কথাটা, সেই দিন থেকে আমার মনে আছে যে মাটির দিকে তাকায় থাকেন, ওইটা খুব জরুরি। সো মাথা কখনো ভারী হতে দেই না, চেষ্টা করি। বাহ, তো রাতের কথা শুনলাম, আপনি এখন রাত 1টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সকালের কথা বলুন, যে সকালে ঘুম থেকে উঠে আপনি কি কি কাজ করেন? কারণ আমি একটা সময় শুনেছিলাম অ্যালেক্সা রোবটের সাথে আপনি সময় কাটাতে। অ্যালেক্সা, আমার 2টা অ্যালেক্সা এখনো আছে, কিন্তু 2টারই বয়স হয়ে গেছে। আমি নতুন অ্যালেক্সা আর কিনিনি, কারণ অ্যালেক্সাকে এখন যদি আমি বলি যে আমাকে আমার ফেভারিট জ্যাজ স্টেশনে কানেক্ট করে দাও, ও প্রথমে বলে আই কান্ট হিয়ার ইউ, রিপিট। তো তার মানে ওরও শ্রবণ শক্তির কোনো একটা গণ্ডগোল হয়েছে। তো এই কারণে আমি অ্যালেক্সা আর শুনি না। এবং অ্যালেক্সা একবার আমার কথা না শুনে একটা রেফ্রিজারেটর না, ওয়াশিং মেশিন একটা কিনে ফেলেছিল। আমি খালি জিজ্ঞেস করেছিলাম যে কোনটা ভালো আমি কিনবো, ও কিনে ফেলে আমার এক আত্মীয়ের বাসায় শিপ করে দিয়েছিল। হ্যাঁ, সো মানে খুবই ডেঞ্জারাস। এটার পর থেকে অ্যালেক্সার উপর আমার নির্ভরতা কমেছে, কিন্তু এখন অন্য অন্য অনেক ছোট ছোট ব্র্যান্ডস আছে মজার, যেগুলো আমি ফোনের সাথে কানেক্ট করে শুনে ফেলি। আর সকালে কি করি? সকালে আসলে খবরের কাগজ পড়ি, যতগুলো নিউজ পেপারস আছে ওগুলো পড়ার চেষ্টা করি। আর যেটা করি, খুব মানে সম্প্রতি শুরু করেছি, বলতে একটু আমার লজ্জা নেই, সেটা হলো যে আধা ঘন্টা হাঁটি ট্রেডমিলে, এই এত দূরই। তারপরে অফিস। নিজেকে কি বলেন আপনি সকালে ঘুম থেকে উঠে? আমার একটা রুটিন আছে। আয়াতুল কুরসি জানেন তো? জি জি, অবশ্যই। সো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আমি 3বার আয়াতুল কুরসি পড়ে আল্লাহর কাছে শুকর করি যে বেঁচে আছি, বাচ্চারা ভালো আছে, কোম্পানি চলছে, কোনো মেজর কোনো প্রবলেম নাই। আল্লাহর কাছে লাখ লাখ প্রথমেই শুকর করি, করে তারপর মাটিতে পা ফেলি, তার আগে ফেলি না। সো আমার বিশ্বাস আমাকে আসলে বাঁচিয়ে রাখে। বাহ, তবে সব কিছু আপনি যেভাবে বলছেন সেটাই তো আমাদের করা উচিত, কিন্তু আমরা করতে পারি না, কারণ আমরা এত অস্থিরতার ভেতরে থাকি। আমরা যখন দিন শেষে রাতে ঘুমোতে যাই, আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, এবং একটা রেসের ভেতরে কিন্তু আমরা সব সময় থাকি। তো এই যে সবার ছুটে চলা, সেগুলো হয়তো সবগুলো হয়তো প্রোডাক্টিভ ছুটে চলাও হচ্ছে না। এই প্রসঙ্গে আপনি কি বলবেন আমাদের মানব জীবনের দৌড়গুলো সম্পর্কে? আমরা সবাই কিন্তু দৌড়াচ্ছি, মানে এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু কেউ থেমে নেই। আমি যতই বলি যে আমি খুব স্থিত, আসলে অত স্থিত তো না। হ্যাঁ, একসাথে অন্তত 4টা কাজ বা 5টা কাজ করার চেষ্টা করি। কখনো আমি আপনাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলাম যে কখনো আলস্যে আমার দিন কাটে না বা কাটতে দেই না। একটু অলস বোধ করলেই মনে হয় একটা অপরাধ বোধে ভুগি, তখন মনে হয় যে এই সময়টা তো আরও কাজে লাগাতে পারতাম। তো ওই যে সারাক্ষণ একটা দ্বন্দ্বের মধ্যে থাকা, সবসময় একটা এক ধরনের কনফিউশনে থাকা, এটা আসলে সবাইকে তাড়া করে বেড়ায়, আমাকেও করে। দৌড়ের আমি বিপক্ষে না, কিন্তু আমি অসুস্থ দৌড়ের বিপক্ষে। হ্যাঁ, মানুষের মধ্যে যেই পরিমাণ হানাহানি, মানুষের মধ্যে যে পরিমাণ হিংসা, বিরোধ, এগুলো চলে এসছে, শুধুমাত্র একজন আরেকজনের সামনে দৌড়াতে চায়, থাকতে চায় দৌড়ের রেসে। এই রেসটা খুবই আসলে আমাদের জন্য অপ্রয়োজনীয়। কারণ দেখেন, কবরে যাওয়ার সময় কেউ আমরা মনে রাখবো না কোন খেলায় আমরা প্রথম হয়েছিলাম বা কোন খেলায় হেরে গেছিলাম। হ্যাঁ, কাজে আমার মনে হয় বিবেকের রেসে এগিয়ে থাকাটা অনেক বেশি জরুরি, এবং সারাক্ষণ এই প্রতিযোগিতার মধ্যে থাকাটা আসলে মানুষকে ম্রিয়মান করে দেয় এবং ছোট করে। কারণ প্রতিযোগিতা আসলে আপনার কীর্তির কিন্তু কোনো সূক্ষ্ম পরিমাপ না। প্রতিযোগিতা
প্রতিযোগিতা আমাদের অংশগ্রহণ করতে হয় বলে করি, কিন্তু সেটাকে একেবারে বাধ্য কিন্তু প্রতিযোগিতা থেকে যদি আমরা খুব সিরিয়াসলি নেই এবং মনে করি যে আজকে আমাকে জিততেই হবে, তাহলে সবচাইতে মানে বড় পরাজয়ের ঝুঁকি কিন্তু আমার উপরেই থাকে, কারণ আমি তো প্রথম একদম। নাও হতে পারি। রাইট। তবে আমি একটা বিষয় শুনেছি যে একটা পরিসংখ্যানে বলেছিল যে সচেতন এবং অবচেতন মনে আমাদের ভেতরে হচ্ছে কি 1 কোটি 1 লাখ বিষয় নাকি ঢুকে, বা 1 সেকেন্ডে বোধহয় 40টা বিষয় এরকম ঢোকে। আপনি বোধহয় কোথাও বলেছিলেন। তো এই যে অনেক কিছু ঢোকে, অনেক কিছুতে আমরা প্রভাবিত হই, পক্ষপাত মুক্ত থাকা কি খুব সম্ভব? আমরা তো প্রভাবিত হতেই পারি। খুব কঠিন এটা। এবং একটা বই আছে হ্যারল্ড ব্লুমের, অ্যাংজাইটি অফ ইনফ্লুয়েন্স। আমরা বলি না যে প্লেজারাইজ করেছে, এটা এই হুবহু কপি করেছে, চুরি করেছে, কিন্তু সবাই কিন্তু আমরা কোনো না কোনোভাবে কারোর দ্বারা অন্ততপক্ষে প্রভাবিত। এটা খুবই স্বাভাবিক। এবং প্রভাব মুক্ত থাকা জরুরি নাকি বিবেকের সাথে একান্তে কথা বলাটা জরুরি, সেটা আসলে বাঁচতে হবে। কেউই আসলে আমরা প্রভাব মুক্ত না, কারণ একেবারে স্বকীয় একটা ট্রেন্ড তো শুরু করতে পারবো না। কাজে কাউকে না কাউকে তো ফলো করতে হয়, কাউকে ভালো লাগে, কাউকে ভালো লাগে না। অনেক রকম বায়াস আমাদের মধ্যে ঢুকে, এই বায়াসগুলো আনকনশিয়াস বায়াসও আছে। কাজে সবসময় তো আমরা তো আর মহামানব না, আমরা সবসময় বাঁচতে পারি না যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য ক্ষতিকর। বাহ, আপনার একটু পছন্দের কবিতা আছে কবি হেলাল হাফিজের, বলুন। আছে, কিন্তু এখন কি সেই যুদ্ধে যাওয়ার সময়? আমার মনে হয় এখন আমরা সেই যুদ্ধে যাওয়ার কথা চিন্তা না করি। তবে প্রশ্নটা আমি এই কারণে করলাম যে এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, তারপর লাইনটা কি, মিছিলে যাওয়ার তো শ্রেষ্ঠ সময়। সময়টা নিয়ে আমার জানতে চাই। হয় না যে আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আজকে কাজ কালকের জন্য একটু ফেলে রাখি কিংবা কালকে করব। সময় কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই যে কালকের ফেলে রাখা বা পরের ঘন্টার জন্য ফেলে রাখা, এটার আমি একদম পক্ষপাতী না। যদি বলেন আমার একটা গুণ আছে, তাহলে আমার এইটা আছে, আমি কোনো টেক্সটের জবাব দেরি করে দেই না। কেউ কোনো কাজ দিলে চেষ্টা করি সাথে সাথে করে ফেলতে, কারণ আমার মনে হয় কালকে যদি ভুলে যাই বা কালকে যদি আমি আরও ব্যস্ত হয়ে যাই, তাহলে করাই হবে না কাজ। আপনার এত ব্যস্ততার মধ্যে এত টেক্সটের রিপ্লাই ইনস্ট্যান্ট দিতে পারেন আপনারা? কেন যেন দেই, দেই। ফোন আননোন নাম্বার ধরি না, কিন্তু টেক্সটের জবাব দিই, কারণ আমার মনে হয় যে মানুষটা আমাকে যোগাযোগ করতে চেষ্টা করছে সেই মানুষটার নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে, কোনো দরকারে আমাকে ফোন করেছে, হয়তো বা হ্যালো বলতেই ফোন করেছে, কিন্তু তার তো একটা তাগিদ থেকে করেছে। কাজে আমার সেটার উত্তর দেওয়াটা আমি মনে করি ফরজ। হ্যাঁ, আর ধরেন কেউ যদি আমাকে ফোন করে, কোনো সুপারিশ করে, আমি তো আর বিরাট কোনো মানুষ না, ধরেন একজনের জন্য আরেক মানে কোথাও বলে দেই, তখন আমার একটা জিনিস সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। আমার এক আঙ্কেল ছিলেন, উনি বলতেন যে কোনো ভিখারিকে দেখলে বলতেন যে আজকে ওর হাত এখানে, হ্যাঁ তোমার হাত এখানে, কবে তোমার হাত এখানে হবে তুমি তো জানো না। সো আমি মনে করি যারা আমাকে ফোন করছেন, আমি যদি তার কোনো উপকারে লাগি, তাহলে আমার সন্তানদের যদি কোনো দিন কারোর কাছে কোনো প্রয়োজন হয়, তাহলে তারাও ঠিকবে না, কেউ না কেউ সাহায্য করবে। আমার মনে হয় এই কতগুলো স্টেপল ফিলসফি দিয়ে জীবন চালাই বলে বোধ হয় কোনো মতে চলে যাচ্ছে জীবন। কত কিছু শিখছি আজকে। না, কিচ্ছু না, এগুলো খুব খুব সাধারণ কথা, মানে এটা কোনো সাংঘাতিক গভীর কোনো দর্শনের কথা। তবে আপনার কথা শুনতেই ভালো লাগে, মনে হয় একটু ভালো মানুষ হয়ে যায় আর কি। মেধা এবং বুদ্ধিমত্তা, এই দুটোর মধ্যে কি কোনো ফারাক আছে? ব্রিলিয়েন্স কিংবা ইন্টেলিজেন্স? হ্যাঁ, আমার মনে হয় যে ইন্টেলিজেন্স হলো ওই যে আনপলিশড একটা ডায়মন্ড, হ্যাঁ, যে হীরাটাকে পলিশ করা হয়নি। হ্যাঁ, আর ব্রিলিয়েন্স হলো বেসিক্যালি যখন পলিশড হয়ে যায় ডায়মন্ডটা। তো এমনি এমনি তো আর পলিশ হয় না, অনেক কাজ করতে হয়, তার পেছনে অনেক শ্রম দিতে হয়। তো এইটা আসলে ইন্টেলিজেন্স, তো অনেকে ইন্টেলিজেন্ট আছে, কিন্তু কয়জন ওই জায়গাটায় যেতে পারেন, হ্যাঁ, কয়জন আসলে সাফল্যের চূড়ায় পৌঁছাতে তখনই পারেন যখন নিজেকে ঘষা মাজা করেন। ঘষা মাজাটা খুব জরুরি, আর না হলে ব্রিলিয়েন্স আসে না।
যদি তরুণদের জন্য জানতে চাই যে তরুণরা নিজেদের কর্মদক্ষতা কিভাবে আসলে বাড়াতে পারে, কারণ হয় না যে অনেক সময় আমরা আমাদের দেশে যেটা আমরা শুনি যে ছোটবেলা থেকে ভাবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বাবা মার কাছে, কিন্তু পরবর্তীতে বেশিরভাগই আসলে হয়তো আরেক পেশায় চলে যায়, স্বপ্নগুলো আসলে একরকম থাকে না, লক্ষ্যটাও আসলে পুরোপুরি স্থির থাকে না। এই যে লক্ষ্য স্থির হওয়া এবং কর্মদক্ষতা বাড়ানো, এটার আসলে কোনো সংযোগ আছে? এখন তো আসলে নানা রকম ডাইভারশনস আছে, তাই না? স্ক্রিনের ডাইভারশন আছে, সোশ্যাল মিডিয়ার একটা ডাইভারশন আছে। আমাদের সময় তো এত কিছু ছিল না, আমরা একটাই ভেবেছি, একটাই করেছি। আমি সাংবাদিক হতে চেয়েছি, পারিনি, গিয়ে হয়েছি ব্যবসায়ী। একাডেমিক হতে চেয়েছি, পারিনি, হয়েছি গিয়ে আবার ব্যবসায়ী। তো আমাদের সময় একটা জিনিস ছিল যে যা কিছু আছে সেটা নিয়েই আমরা চেষ্টা করতাম যে ভালো করে করব। জীবন সামনে যে সুযোগটা এনে দিত তার সেইটাকে পেরিয়ে অন্য কিছু ভাবতাম না, কারণ মনে হতো মধ্যবিত্ত পরিবার থেকে বড় হওয়া, তো সবসময় মনে হতো যে যদি এরপরে কোনো সুযোগ না আসে, এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগতাম, যেটা আজকালকার বাচ্চারা ভোগে না। এটা কিন্তু অ্যাডমিরেবল যে ওদের কিন্তু আসলে কেউই খুব ইনসিকিউর না। প্রত্যেকটা মানুষই চেষ্টা করছেন কিছু না কিছু করবেন, একটা স্টার্ট আপ করবেন, নাহলে কিছু একটা করবেন। কাজে আমার মনে হয় মনের আনন্দটাকে সবাই যদি একটু গুরুত্ব দিয়ে কাজ করেন, তাহলে সেটাই তার লক্ষ্য হওয়া উচিত এবং সেটার পেছনেই ছোটা উচিত। এক্ষেত্রে প্রাসঙ্গিক প্রশ্ন যে চাকরি কিংবা ব্যবসায়ী দুটো করাইটা কি খুব জরুরি হয় না? যে আপনি যেটা বলেন মনের আনন্দে কাজ করা উচিত, কেউ যদি এই চাকরি কিংবা ব্যবসার বাইরে অন্য কিছু করতে চায়? নিশ্চয়ই করবে, এখন তো অনেক কিছু হয়। আমাদের এবারকার বাজেটে তো ক্রিয়েটিভ ইকোনমি আছে, রাইট। হ্যাঁ, তাহলে চিন্তা করেন কত কিছু করার জায়গা আছে। এবং যত দিন যায় তত দেখি যে যারা যারা তরুণ বা তরুণী তারা বহু কিছু করে। ইনফ্লুয়েন্সার, টিকটকে যারা করে, এগুলোকে আমরা জীবনেও চিন্তা করেছি? এটাও তো একটা পেশা হয়ে গেছে। হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে মানুষ আসলে এখন ইন্টারনেট, আপনি দেখেন পডকাস্ট করছেন। হ্যাঁ, তো আসলে জীবন তো বদলে গেছে, পৃথিবী বদলে গেছে। তো পৃথিবী যেই গতিতে ঘুরছে সব কিছু পাল্টাচ্ছে। কাজে এখানে লক্ষ্য স্থির রাখা উচিত, কিন্তু মানুষ অনেক ফ্লেক্সিবলও। একজন ব্যবসায়ী কিন্তু এখন গানও করেন, একটা ব্যবসায়ী কিন্তু কবিতাও লিখতে পারেন। এভরিথিং ইজ ভেরি ইন্টারডিসিপ্লিনারি নাও। কাজে আমাদের পক্ষে আসলে একটা জিনিস ধরে আমাদের ছোটোবেলায় আমরা যা করেছি সেটা আমি কোনো মতেই কোনো তরুণকে বলি না, শুধু এইটা বলি যে শর্টকাটটা না নিতে। এটা তো খুব তাড়াতাড়ি সবাই বড়লোক হতে চায়, সেই খুব তাড়াতাড়ি বড়লোক হতে গিয়ে সবাই খাদে পড়ে। আর সবচাইতে তাড়াতাড়ি বড়লোক হওয়ার একটা সহজ উপায় আছে, সেটা হলো কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িয়ে যাওয়া। হ্যাঁ, দক্ষিণ এশিয়ায়, হ্যাঁ আমি সত্যি কথা বলছি, দক্ষিণ এশিয়ায় বোধহয় আমার সেদিন একজন বন্ধু বললেন, এই কথাটা আমি তাকে কোট করছি না, কিন্তু বলেছেন যে আরে এমপ্লয়মেন্টের কথা কেন চিন্তা করো, কর্মসংস্থান তো সবচাইতে দেয় বেশি রাজনীতিবিদরা। আমি বললাম কীভাবে? বলে দেখো, ট্রাকের উপরে মিছিল, প্রত্যেকে কিছু না কিছু পাচ্ছে, তারপর বড় জনসভা জনসমাবেশ, সব কিছু, সবাই কিন্তু কিছু না কিছু পাচ্ছে। সো যেখানে রাজনীতি ম্যাক্সিমাম জায়গায় আসলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, ইটস বিকাম আ বিজনেস। সো আর কিছু না পারলে আমাদের তরুণরা সবাই রাজনীতির সাথে জড়িয়ে যান। এই প্রসঙ্গে একটা কথা বলি, অ্যানেকডোট। আনিস, আমার প্রয়াত স্বামী, যিনি মেয়র ছিলেন ঢাকা শহরে, তো উনি যখন প্রথম মেয়র হলেন তখন হঠাৎ করে বাড়িতে এসে বলছে যে আমি এত ডিপ্রেসড। আমি বললাম যে কেন ডিপ্রেসড? তো বলে যে যার কাছেই যাই যদি জিজ্ঞেস করি যে তোমার নাম কি, তো নামটা বলে, তুমি কি করো, তো তখন বলে যে আমি অমুক একটি সংস্থার, অমুক একটি কি বলে অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট, বা অমুক একটা কোনো না কোনো লীগ দল কিছুর একটা প্রেসিডেন্ট, বা আমি বলে যে তুমি কি করো আমি জানতে চেয়েছি। ওরা সবাই রাজনীতি করে। হ্যাঁ, সো রাজনীতি তো পেশা হতে পারে না। এটার জন্য কিন্তু আমরা দায়ী, কারণ আমরা ছোটবেলা থেকে শেখাই না যে রাজনীতির মাহাত্ম্যটা আমরা কেউ শেখাই না। স্কুল কলেজে পড়ানো হয় না, অনেক কিছু পড়ি আমরা, কিন্তু রাজনীতি পড়ি না। স্কুল থেকে যদি রাজনীতি শেখানো হয়, আমাদের অনেক ভালো ভালো রাজনীতিবিদ বেরোবেন, কিন্তু এখন যে অবস্থায় আছি তাতে আমার সন্দেহ হয়। এবং আমরা স্কুল কলেজে বাচ্চাদেরকে কখনো বলতেও শুনি না যে আমি বড় হয়ে রাজনীতিবিদ হতে চাই আর কি, কারণ তাদের আশপাশে আসলে এই পদবিটার ব্যাপারে একটু নেগেটিভ ধারণাই আসলে জন্ম নিয়েছে। আপনার কখনো রাজনীতিতে জড়াবার ইচ্ছা হয়নি আপনার 32 বছরের ক্যারিয়ারে? হ্যাঁ, হয়েছে আসলে, অনেকবার মনে হয়েছে যে ঢুকে যাই রাজনীতিতে।
বিশেষ করে আনিস চলে যাওয়ার পরে বারবার মনে হয়েছে ঢুকে যাই রাজনীতিতে। এটা লোভ সামলাতে হয়েছে আমার, কারণ আমার ছোটো মেয়ে আমাকে বলেছিল যে আমি যখন বললাম যে আমি ঢুকি রাজনীতিতে, তখন বললো, মা তোমার বিজনেসে তো অন্তত 15,000 লোক আছে, তো প্রত্যেকের যদি 5 জন করেও পরিবারের সদস্য থাকে তাহলে 75,000 লোক আছে, এর মধ্যে শ্রমিক আছে বেশ। তো তুমি যদি ওদেরই উপকার করো, যদি তোমার লক্ষ্য হয় জনকল্যাণ, তাহলে তো তুমি তোমার যারা আছে তোমার ব্যবসা পরিবারের মানে ব্যবসায়ের ইয়েতে যারা আছেন তারাই তো যথেষ্ট, তুমি তো তাদেরই উপকার করতে পারো, তোমার রাজনীতি করতে হবে কেন? তারপরে যে কথাটা বলেছে ওইটা শুনে আমি একদম থেমে গেছি। ও বলেছে, আমরা আমার বাবাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। এটার পর থেকে আমি আর রাজনীতির চিন্তা একেবারে কখনোই করিনি। অবশ্যই আসলে সন্তানদের ওপর তো কোনো কথা নেই, এবং এই কথার পরে আসলে কোনো কথাই চলে না। তবে হয় না, আপনি যদি কোনো কারণে রাজনীতিতে অংশ নিতেন, আপনি অনেক ভোট পেতেন, কারণ সবাই আপনাকে পছন্দ করে। ভোট পাওয়াটা তো ভোট অনেকেই অনেক পায়, হ্যাঁ, কিন্তু তারপরে গিয়ে কি করতাম, হ্যাঁ, তারপরে কি করতাম জানি না। আর আমি এমনি অন্য অনেকগুলো জায়গায় আমার অনেক সাহস আছে, কিন্তু আমি বদনাম সহ্য করতে পারি না। একটু যদি কোথাও কেউ কিছু বলেন, আমার ভীষণ মন খারাপ হয়, ভীষণ মন। দেখেন, আমরা কেউ সাদা বা কালো না, সবাই আমরা ধূসর, কিন্তু একজন যদি কেউ কিছু কোথা থেকে একটু কটূক্তি করেন, আমার গায়ের চামড়া খুব পাতলা, আমি সহ্য করতে পারি না। সো আমি কেন এই কষ্ট নেব? আচ্ছা, এই যে এত বছর ধরে আপনারা এই কাজের সাথে যুক্ত আছেন, তারপরে এত নরম মন কিভাবে আসলে? আমি জানি যে আনিসুল হক, শ্রদ্ধ এবং প্রয়াত আনিসুল হক, এবং তিনিও বেশ নরম মনেরই ছিলেন আর কি। তো কিভাবে আপনারা এত কিছু সামলেছেন? আনিস খুব নরম ছিল না, কিন্তু আনিস বেশ কঠিনই ছিল, হ্যাঁ, অত নরম ছিল না, তবে মনটা আসলেও নরম ছিল। হ্যাঁ, কর্মক্ষেত্রে সবসময় না, কিন্তু মনটা নরম ছিল। আমার মন নরম, হ্যাঁ, আমার মন সবসময় নরম, কারণ আমি মা। আমার সবচাইতে বড় পরিচয় এক সময় ছিল আমি মা, এখন আমার সবচাইতে বড় পরিচয় হলো আমি দাদি এবং নানি। আমার 5টা নাতি নাতনি আছে, তো মন তো শক্ত করার কোনো উপায় নেই। তাছাড়া আমার অফিসে যারা আমার সহকর্মী, তারা সবাই আমার সাথেই মোটামুটি বড় হয়েছেন এবং বৃদ্ধ হয়েছেন, কাজেই তাদের সাথেও তো চেঁচাতে পারি না। কালকে একটু চেঁচিয়েছি, তো আমার দৌড়ে আমার একজন সহকর্মী এসে বলল যে, ম্যাডাম, আপনি যে চেঁচাচ্ছেন, আমরা চিন্তা করছি আপনার প্রেশারের কী হবে। আমি বললাম, বেঁচে গেছো, কারণ আমার লো প্রেশার, আমার হাই প্রেশার না, কাজে আমার স্ট্রোক হবে না। আমি এই জন্য সুযোগ নিয়ে একটু চেঁচাই মাঝে মাঝে। বাট মন, হ্যাঁ, মন নরম, কারণ সেটার অবশ্য একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, মানে আমার না, আমি খুব কঠিনভাবে কাউকে কখনো বিচার করি না, কারণ দেখেন, আমারও তো 10টা বা 100টা আমার মধ্যে কত রকম দোষ আছে, আমার ত্রুটি হয় কত জায়গায়। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে আমি যদি কাউকে ক্ষমা করি, তাহলে আমারও একটা চান্স থাকে আর কি কনসিডার হওয়ার। আপনাকে পোস্টমর্টেম করতে বলি আপনার দোষগুলো, ওই যে হঠাৎ রেগে যায়, এটা একটা অনেক দোষ আছে, মানে বলবো সবার সামনে, অনেক দোষ আছে। একটা হলো যে যথেষ্ট বই পড়ি না এখন আর, যেটা অনেক পড়তাম আগে। যথেষ্ট লিখি না, এগুলো অবশ্য দোষ না, এগুলো অপারগতা। সেগুলো হতেই পারে। দোষ নাই না, দোষ আছে, দোষ অনেক আছে, চিন্তা করার চেষ্টা করছি। আচ্ছা, পরে শুনবো। হ্যাঁ, আমি চিন্তা করতে থাকি ততক্ষণে। আচ্ছা, তরুণ প্রজন্মের জন্য অনেক টিপস নিচ্ছিলাম, আপনি একটু নেটওয়ার্কিং নিয়ে বলেন। হয় না যে নেটওয়ার্কিংটা কতটুকু জরুরি একজন তরুণের জন্য কিংবা সবার জন্য? আমি না কখনোই নেটওয়ার্কিংয়ে বিশ্বাস করিনি। মানে আমি যখন কোনো অনেক সময় প্রোগ্রাম ফ্লো দিয়ে দেয় না, সেখানে লেখে লাস্টে গিয়ে নেটওয়ার্কিং ইভেন্ট, নেটওয়ার্কিংটা শুরু হবে। নেটওয়ার্কিং মানে আমাকে কখনো নেটওয়ার্কিং করতে হয়নি আসলে, কারণ আমি মনে করি কেউ যদি দক্ষ হয় তখন পৃথিবী তাকে এমনিই খুঁজে বের করে। নেটওয়ার্ক করে যেটা হয়, হ্যাঁ, অনেক মানুষের সাথে পরিচিতি বাড়ে। আর একটা গুণ আছে নেটওয়ার্কিং, সেটা যদি মেন্টর খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যদি যে কোনো তরুণ বা তরুণী যদি আমাকে অ্যাপ্রোচ করে, আমি চেষ্টা করি অন্তত কিছু পারি বা না পারি, অন্তত আরেকজনের সাথে কানেক্ট করে দিতে, বা কোনো অ্যাডভাইস খুঁজে আমি এক লাইনে হলেও একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি। ওই যে মেন্টরশিপের অভাব আছে আমাদের দেশে। এক্স্যাক্টলি, এই প্রসঙ্গে আমার পরের প্রশ্নটা ছিল যে মেন্টরশিপ
আমরা অনেক সফল মানুষদেরকে দেখি কিংবা দূর থেকে তাদের অনেক কথায় অনুপ্রাণিত হই, কিন্তু আপনার সম্পর্কে আপনি তো এখন বললেন, আমি আগেও শুনেছি যে আপনার কাছে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে সেটা আপনি যেই হোক যখনই হোক আপনি তাকে হেল্প করেন, কিন্তু আমরা সব সফল মানুষদের সেই মেন্টরশিপ করতে দেখি না আর কি। তো মেন্টর কি আমাদের এখানে খুব কম, আপনি কি মনে করেন? আমার মনে হয় আমাদের সমাজে দেশে অনেক গুণী মানুষ আছেন, হয়তো সময় থাকে না সবার, সেটা একটা হতে পারে। সদিচ্ছার অভাব আছে বলে আমি মনে করি না, কিন্তু আমাদের আসলে অনেক ইনিশিয়েটিভ করা উচিত রোমান, যেটার মধ্যে মেন্টরশিপটাকে ইনসেন্টিভাইজ করা। হ্যাঁ, মানে সবাইকে বোঝাতে হবে যে আমরা যতক্ষণ না পরের প্রজন্মকে শেখাচ্ছি বা কিছু বলছি, যদি শেখানোর কিছু থাকে, আজকাল তো পরের প্রজন্ম আমাদের থেকে বেশি বোঝে, তাহলে তারা তো আসলে বুঝবে না, বিকজ দে হ্যাভ টু লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স। আমরা যে ভুলগুলো করেছি সেগুলোতে আমি কিন্তু আমার বাচ্চাদের থেকে শিখি, আমি যে কোনো ইয়াং মানুষের কাছ থেকে শিখি, কারণ ওদের দুনিয়াটা তো একেবারেই আলাদা। হ্যাঁ, সেই তথাকথিত মেন্টরশিপ তো আসলে আর প্রয়োজন নাই। যেটা দরকার সেটা হলো দর্শন, বোঝা, জীবনকে আরও স্বচ্ছভাবে দেখা, বিবেকের সাথে কথা বলা, নিজের সাথে কথা বলা, এইগুলা সবসময় সব যুগে কাজে লাগবে। এগুলোও যদি আমরা শেয়ার করতে পারি তাহলেও ভালো, কিন্তু ওই যে শর্টকাট টু কর্পোরেট সাকসেস, এই শর্টকাটগুলা ওই যে এগুলোর মতো মানে যে বিভিন্ন জায়গায় দেখবেন এয়ারপোর্টে হাউ টু বুকগুলা, হ্যাঁ, এই হাউ টু বিকাম সাকসেসফুল, হাউ টু, এগুলা না খুব মানে আমার মনে হয় এই ফাঁকির জীবনে না জড়িয়ে যাওয়াটাই ভালো। একদম। তবে যেটা আপনি বললেন যে আপনি পরের প্রজন্মের কাছ থেকে শেখেন, আমরা তো আপনার কাছ থেকে শিখি, আবার অনেকে আছে এরকম যে আগের প্রজন্ম ওরা কি জানে, হয়তো ব্যাকডেটেড। এই প্রজন্মের আসলে সিনিয়রদের রেসপেক্ট করা কতটুকু জরুরি? খুব জরুরি, খুব জরুরি এই কারণ আমি মানে সবাই বলে আমি প্রোগ্রেসিভ, কিন্তু আমি অনেক সেকেলেও, যেরকম এখনও আমার কোনো অধ্যাপককে দেখলে আমি কিছুতেই বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে যাব, সালাম দিতে ভুল করব না, বা গিয়ে কথা বলবো। আজকালকার ছেলেমেয়েরা আসলে অনেক আধুনিক, তো সবসময় মনে করে না যেটা খুব জরুরি। মানে বিদেশেও ওরা বসে বসেই কথা বলে প্রফেসরের সাথে, আমার লজ্জা লাগে কিন্তু ওদের লাগে না, বিকজ দিস ইজ ন্যাচারাল। হ্যাঁ, সেটা ওদের কালচার। হ্যাঁ, তো আধুনিকতা আসলে আমি বুঝি না। হ্যাঁ, আমি প্রথা বুঝি, আমি নিয়ম বুঝি, আমি ঐতিহ্য বুঝি, কাজে আমার জন্য একটু ধাক্কা তো আমি খাই। কিন্তু আমি কেন বলি যে এইটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে ওদের মঙ্গল হবে, কারণ আমি দেখেছি যে দোয়া লাগে, মুরব্বিদের দোয়া লাগে। সো উইজডম ইজ রেয়ার, কিংবা উইজডম ইজ কি বলবো প্রাইসলেস। এই তো ওই প্রাইসলেস উইজডমটা যদি মানুষ শেখে তাহলে ভালো হয়, কারণ সব কিছুই তো শুধু সফলতার জন্য না, সব কিছুই তো খালি সাফল্যের গাড়ি না। হ্যাঁ, আমরা যে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের জীবন পার করি, তার মধ্যে তো অনেক বিনয় থাকে, অনেক শ্রদ্ধা থাকে, অনেক ভালোবাসা থাকে, এগুলো আসলে সবাইকে বুঝতে হবে। এটা আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে আসলে। আপনাকে এই কথাই বলছিলাম যে আপনার কি মনে হয় না যে বিনয়টা একটু কমে যাচ্ছে, কিংবা আমরা আমিত্বতে একটু বেশি বিশ্বাস? সাংঘাতিক বেশি। এবং সবাই আমি আজকাল কোথাও গেলে আমি দেখি সবাই খুব জাহির করে নিজেদেরকে, কিন্তু ওই যে বোকা নির্বোধ ছাড়া আসলে কেউই জাহির করা উচিত না, কারণ আমরা তো কিছু না, আসলেই কিছু না। এবং প্রকৃতির দিকে তাকালেও নিজেকে মানে মনে হয় যে আমি আসলেই তুচ্ছ, মানে এটা তুচ্ছাতীত, কি বলে শব্দটা, যাই হোক, খুবই ছোট, খুবই ক্ষুদ্র, হ্যাঁ, বালিকণার চাইতেও ছোট। তা এখন আমাদেরকে বুঝতে হবে যে এই ক্ষুদ্রতাটাকে আমরা ধারণ করে যদি বিনয়ের সাথে জীবনটা পার করতে পারি তাহলে ভালো। কারণ অ্যাটলিস্ট আমার জীবনে মনে হয় যে সবচাইতে বড় লেভেল অ্যাপার্ট ফ্রম বিইং আ মাদার অ্যান্ড আ গ্র্যান্ড মাদার, সেটা হলো মানুষ যদি বলে যে তুমি ভালো মানুষ, সাংঘাতিক খুশি হয়ে যাই আমি, কারণ ওইটা অনেক বড় অর্জন। বাকি অর্জনগুলো না থাকলেও কিছু যায় আসে না, কিন্তু ভালো মানুষ এইটা অর্জন করা খুব
মানে দুষ্কর আমার মনে হয়। অবশ্যই এই প্রজন্মের আরও কিছু ইস্যু আছে, যেমন আমরা শুনি যে পড়াশোনা একটু খারাপ করলে কিংবা বাবা মা একটু বকলে দেখা যাচ্ছে যে অনেকে সুইসাইড করে ফেলে, যেটা আমাদের জেনারেশন একদম আমাদের মেরে কেটেও অনেক কিছু ভর্তা বানালেও আমরা হয়তো কিছু বলতাম না। এখন আসলে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি সফট আসলে এই প্রজন্মের অনেক বাচ্চারা, আত্মহত্যা প্রবণতা বেড়েছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মেন্টাল হেলথ একটা বড় ইস্যু এখন। হ্যাঁ, আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, তো সেখানে আমার এই মাসের শেষে আমার টেনিয়র শেষ হচ্ছে 4.5 বছর পরে। সেখানে আমাদের অনেক বিদেশি মেয়ে আছে, সবাই এত নিরাপত্তাহীনতায় ভোগে, এবং যারা বিদেশ থেকে, যেরকম আফগানিস্তান থেকে মেয়ে আছে, যারা ডিসপ্লেসড, হোমলেস, বাড়ি নেই, বাড়ি থেকে পালিয়ে এসছে, তাদের এই মানসিক অবস্থা সামলানো খুব কঠিন হয়ে যায়। কারণ মেন্টাল হেলথে আসলে প্রথমত মেন্টাল হেলথ আগে তো আমরা কখনো ভাবতামই না। কে পরোয়া করেছে? বাবা মা মারতো তো মার খেতাম, কে কাঁদছি না একেবারে আমিও তো আমার বাচ্চাদেরকে পিটিয়েছি। তখন এটা শুনলে তো মানুষ আমাকে বলবে যে কি একটা অ্যাবিউসিভ মাদার, কিন্তু আসলে তো এটা অ্যাবিউজ না। হ্যাঁ, কিন্তু ওই যে বলতো শক্তের ভক্ত নরমের জম, হ্যাঁ, তো তখন অত নরম ছিলাম না। এই যে এটা একটা আমার দোষ, বাচ্চাদেরকে পিটিয়েছি, এরকম আরও অনেক দোষ আছে। তো আমার মনে হয় যে মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে অনেক কাজ করা উচিত। পৃথিবী এখন অনেক বেশি সংবেদনশীল, এটাকে গুরুত্বের সাথে দেখা দরকার। কারণ আমাদের সময় যে জীবন আমরা কাটিয়েছি সেটা মানে মনে হয় অপেক্ষাকৃত আমাদের সহজ ছিল, সরল ছিল। এখন তো আর এত সরল নেই। পৃথিবী বদলাচ্ছে, পৃথিবীতে অনেক যান্ত্রিকতা চলে এসছে, হ্যাঁ, অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে সব কিছু। কাজে আজকালকার বাচ্চাদেরকে তো অনেক বেশি ঝড় সামলাতে হচ্ছে, তো হয়তো সেটা নিতে পারে না। আমরা যেভাবে রিফিউজালটাকে নিতাম হয়তো বা ওরা নিতে পারে না। ওই জায়গাটায় আমাদেরকে আরেকটু কেয়ারফুল হতে হবে, এবং এটাকে আমি কোনো মতেই ছোট করে দেখতে পারবো না। নরম বলে যে সে দুর্বল বা তাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে এটা বলতে পারবো না আসলে। হ্যাঁ, কারণ এটা বলার সাহস আমার নেই। শুধু আজকালকার বাচ্চারা না, মেন্টাল হেলথের শিকার কিন্তু আসলে আমরা অনেকেই। আমাদের মেন্টাল হেলথ অনেক নড়বড়ে আজকাল। এর পেছনে কি কোনোভাবে সোশ্যাল নেটওয়ার্ক দায়ী? কারণ আমরা সোশ্যাল নেটওয়ার্কে অনেক সময় দেখা যাচ্ছে যে আগে আমরা হয়তো 1-2টা ড্রেসই পরতাম, এখন হয়তো এক ড্রেস অনেকবার পরলে হয়তো সেখানে লেখা হয় যে তুই এই ড্রেসটা সেদিনও পরেছিলি, কিংবা আমরা কোথাও খেতে গেলে আমরা ছবি তুলি, কিংবা সারাক্ষণ আমরা লেখালেখি করছি, লেগ পুলিং করছি। এর জন্য কি দায়ী সোশ্যাল নেটওয়ার্ক? সোশ্যাল মিডিয়াও অনেক বেশি দায়ী, সোশ্যাল নেটওয়ার্কিং অনেক বেশি দায়ী। এখন মানুষ অনেক কম পড়ে কারণ সময় নেই। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা সকালে ব্রেকফাস্টেও একটা ইয়েতে যায়, দাওয়াতে যায়, ব্রাঞ্চ করে, লাঞ্চ করে, টি করে, ডিনার করে। আপনি চিন্তা করেন দিনের মধ্যে কতবার তাকে কাপড় বদলাতে হয়, এবং শেষ পর্যন্ত ঘুরে গাড়ি কিন্তু একই সার্কেল। এবং আমি এটা বলা উচিত না, আমাকে সবাই গালি দেবে এক সময়, কিন্তু কেমন একটা অসুস্থ একটা লুপ। তো আমার মনে হয় যে একটু নিজের জন্য সময় রাখলে বোধহয় ভালো, যেটা আমিও পারি না, কিন্তু উচিত চেষ্টা করি। মানে একেবারে একলা সন্ধ্যা কাটানোটা খুব জরুরি। কারণ আবার বলি, নিজের সাথে নিজের কথা বলা খুব দরকার। এই কারণে আসলে আবার এটাও ঠিক রোমানা, আমাদের যেরকম আমরা যখন মা হয়েছি তখন কিন্তু কোনো যে বলে না পিটিএসডি, এগুলো আমরা কখনো শুনিও নি। হ্যাঁ, মন খারাপ লেগেছে, আচ্ছা নিজেরা ঠিক হয়ে গেছি। কিন্তু এই যে নিজেরা ঠিক হতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আজকালকার এগুলো তো অনেক ইজিলি ডায়াগনোজড, কাজে এগুলোর অনেক ওষুধ আছে, অনেকভাবে হ্যান্ডেল করা যায়। অনেককে দেখি যে চটপট করে ঘুমের ওষুধ খেয়ে ফেলে, আমি খাই না। আমার মনে হয় যে ঠিক আছে, ঘুম চলে আসবে। তো ওই ঘুরে ঘাড়ে কিন্তু আমি একটা জিনিসই বলি যে নিজের সাথে কথা বলা বাড়ান। কারণ দেখেন ফ্রাস্ট্রেশনটা কি, ইটস এ ডিফারেন্স বিটুইন রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশন। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে এক্সপেকটেশনটাকে একটু সামলানো দরকার। আরেকটা হলো যে সবাই খুব অস্থির, কারণ সবাই অনেক কিছু চান।
হ্যাঁ, যেরকম আমি বহু নতুন কাপল দেখি, প্রত্যেকটা মেয়ে দেখি সব এই শাশুড়ি বউ ঝগড়া, হাজব্যান্ডের উপর প্রেশার, এগুলোর কোনো মানে হয় না। ইন দ্য গ্র্যান্ড স্কেল অফ থিংস এগুলো ম্যাটার করে না। জীবনে আসলে যেটা ম্যাটার করে সেটা হলো, মানে আমি আমার বাচ্চাদেরকে বলি, আমার 3টা বাচ্চারই বিয়ে হয়ে গেছে, সবাইকে আমি বলি যে বড় জিনিসটা দেখো, বড় পিকচারটা দেখো। কারণ আজকে যেটাকে মনে হচ্ছে সাংঘাতিক বড় একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু আগামী 10 বছর পরে কিন্তু এটা কিছুই না। হ্যাঁ, সো প্রায়োরিটাইজ ইয়োর সেন্সিবিলিটি। ওকে, হ্যাঁ, এইটা একটু চিন্তা করতে হবে যে আসলে কোনটায় আমার সেন্সিটিভ হওয়া উচিত। একটা মুরব্বীকে সম্মান দিলে আমি ছোট হব না। হ্যাঁ, খামা খাই ঝগড়া করে, এই যে সারাক্ষণ বিরোধ, শুধুমাত্র মানে সংসারে না, সব জায়গায় এই যে এত বিরোধ, এত পক্ষ বিপক্ষ নেওয়া, এটা আসলে ইটস নট ওয়ার্থ ইট। আপনার এরকম একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ইনলস, মাদার ইনলস সাথে আপনি এটা বহুবার অনেক জায়গায় শোনা হয়ে গেছে। শুনি না, এটা খুবই হাসি। ওই যে দেয়াল তুলে দিয়েছে। হ্যাঁ, ওটা আমার জন্মদিন ছিল তো 9 ফেব্রুয়ারি। হ্যাঁ, 9 ফেব্রুয়ারি জন্মদিন ছিল। তো আমার মা আমাকে, তখন আমার মা কিন্তু প্যারালাইজড, বিছানায় শুয়ে আছে। মানে কত বড় কুটনি হতে পারে, বিছানায় শোয়া, সেই অবস্থায় সে আমাকে বলছে যে তোমার শাশুড়ি তো তোমাকে আজকে উইশ করলো না। তখন কিন্তু সকাল, আমার এত রাগ উঠেছে। আমি বলছি, আমার শাশুড়ি যদি আমাকে না উইশ করে, আর 2 বুড়ি পাশাপাশি থাকতো, আচ্ছা। মানে পাশাপাশি মানে একই 3 তলার উপরে আমাদের বেডরুম, আমার শাশুড়িরা এক জায়গায় আর আমার আম্মা মাঝখানে, কারণ আম্মা প্যারালাইজ, একা রাখবে না, আনিস নিয়ে এসেছিল। তো তখন আমি শেষ পর্যন্ত কিচ্ছু না বলে, কারণ আমি এই কয়েকদিন পরে পরেই শুনি যে আমার শাশুড়ি এটা বলেছেন ওটা বলেছেন, আম্মা বলতো আমাকে এগুলো সব, আম্মা হলো কুটনিটা। তো যাই হোক, আমি তখন কুটনিকে ইয়ে করার জন্য, পানিশ করার জন্য আমি জাস্ট দেয়াল তোলা শুরু করে দিয়েছি। হায় রে বাবা, কি কান্নাকাটি 2 বুড়ির, হ্যাঁ, যে কেন তুমি এটা করেছো, আর বেআইন, আমার তো শাশুড়ি নোয়াখালী, আর বেআইনের থেকে আমার আলাদা করলো। তো এইটা খুবই কষ্টের। আর আমার আম্মা অজরে কাঁদছেন যে আমি কি আসলে তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি? সেটা তো না, বেআইন এখন আমাকে দেখতে আসতে পারবে না, উনি অল দ্য ওয়ে নিচে গিয়ে আবার উপরে উঠতে হবে। হাউ সুইট। হ্যাঁ হ্যাঁ, এগুলা খুব, মানে এগুলো থেকে শেখার অনেক কিছু আছে আসলে। রাইট। হ্যাঁ, তো আমার মনে হয় যে আজকে দেখেন, এটা এটা মধুর একটা স্মৃতি, যে অনেক দ্বন্দ্বও কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক মধুর হয়ে যায় স্মৃতিতে। এক চিলতে হাসিয়ে না যায়। হ্যাঁ, বাহ। তো ওইটাই আমাদের আসলে ভালো জিনিসগুলোকে মনে রাখতে হবে, খারাপ জিনিসগুলো ভুলে যেতে হবে। এবং আমরা সবাই এত জাজমেন্টাল, গোয়িং ফরওয়ার্ড অলসো, কোথাও গেলে এ খারাপ, এ ভালো, Right. এর পোশাক ভালো না, এই যে সারাক্ষণ আমরা জাজমেন্ট, হ্যাঁ, এই জাজমেন্টাল হওয়াটা আসলে সবচাইতে বড় অপরাধ। কারণ দেখেন, আমরা সবাই, তো আমি বললাম না, আমরা ধূসর, কেউ তো সাদা না, আবার কেউ একেবারে কালো না। ও আল্লাহ তো আমাদের সবাইকে ভালোভাবে তৈরি করেছে, কিন্তু আমরা আসলে চারিত্রিকগতভাবে নিজেদের ভেতরে কিছু কালো বিষয়গুলো ধারণ করে নিই। সেই বিষয়ে জানতে চাই যে প্যারেন্টিংটা আসলে কেমন হওয়া উচিত? হয় না যে এক এক প্রজন্ম কিন্তু প্যারেন্টিংয়ের ধারণ চেঞ্জ হয়ে যায়। এখন আমরা চারপাশে অনেক খুন, ধর্ষণের কথা শুনি, পরিবার কি এক্ষেত্রে অনেকাংশে দায়ী না? আমি মনে করি একজন মা তার সন্তানকে যদি না চেনেন বা তার সাথে কথা না বলেন সবসময়, বা না শেখান, তাহলে তো আসলে সমাজ তৈরি হয় না। প্যারেন্টিং, এখনকার যারা নতুন প্যারেন্টস, তারা তো অনেক বেশি সচেতন। আমার বাচ্চারা তো দেখি তাদের বাচ্চাদেরকে নিয়ে যা করে, মানে সারাক্ষণ দেখে রাখে। আমি এত ভালো মা ছিলাম না, আমি সময় দিতে পারিনি, যখন ওরা ছোট ছিল অনেক কাজ করতে হয়েছে, সেগুলো হয়তো তারা কখনো আমাকে ক্ষমাও করবে না। কারণ অনেক পুরনো স্মৃতির কথা যদি কথা ওঠে কখনো, তখন আমার 2 মেয়ে আমাকে বলে যে ভাইয়াকে জিজ্ঞেস করি আমরা, কারণ তোমার তো মনে নাই। হ্যাঁ, তো তখন আমার খুব লজ্জা লাগে। আমার মনে হয় যে আমার জীবনের একটা বড় অংশ শুধুমাত্র কাজ করে কাটিয়েছি। এখন অনেক চেষ্টা করি টু মেক ইট আপ। এখন এক ধরনের অপরাধবোধ কাজ করে, আর মনে হয় যে ওদেরকে কেমন করে এখন আমি আরও বেশি শান্তি দেবো। অনেক চেষ্টা করি, হয়তো কিছুটা সক্ষম হই, বেশিরভাগ সময় হয়তো বা ফেল করি। তো পরিবারই এক্ষেত্রে অনেকাংশে দায়িত্ব। পরিবারের উচিত আসলে সন্তানদেরকে দেখে রাখা এবং ছোটবেলা থেকে তাদেরকে সে লেসন দেওয়া, তাই না? সেটা তো বটেই। যে আমি যতই ব্যস্ত থেকেছি, বেসিক কতগুলো ফিলসফি শিখিয়ে দিয়েছি বাচ্চাদেরকে। যেমন খুব সহজ, যেরকম বলেছি, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, তোমার বিদ্যা বুদ্ধি তোমাকে টেনে নিয়ে যাবে, আজকে আছে 1 সেকেন্ডে থাকবে না কোনো কিছু। এই ভয়টা ঢোকাতে পেরেছি ওদের মধ্যে, আল্লাহর ভয় ঢুকিয়েছি ওদের মধ্যে। আর কি ঢোকাতে পেরেছি? আর বলেছি মানুষের কল্যাণে লাগার চেষ্টা করো, কারো অপকার করবে না, পরচর্চা করবে না।
এইগুলো সবসময় শিখেছি। আর কোনো আরেকটা জিনিস বলতাম, আমার আম্মা আমাকে বলতেন, এটা বাচ্চাদেরকেও আমি বলতাম, বললাম খুন করে আসলে আমাকে বলতে হবে। সো ওই আস্থার জায়গাটা তৈরি করা খুব দরকার, যাতে করে বাচ্চারা সারাক্ষণ মার সাথে কথা বলতে পারে। মাকে বন্ধু ভাবতে হবে, আর নাহলে হয় না। আমার তো অনেক ছোট বয়সে আমার বাচ্চারা হয়েছে, যার জন্য আমি খুবই লাকি, ওরা সবাই আমার বন্ধু। হ্যাঁ, তো আর এখন তো মুরব্বী, সিরিয়াস মুরব্বী, ওদের কাছ থেকে ওরা আমাকে কন্ট্রোল করে। হাউ সুইট। তবে ছোটবেলায় আমি শুনেছি যে আপনার মা বাবার সাথে, ছোটবেলায় না, আপনি সারা জীবন আপনার মা বাবার সাথে কখনো মিথ্যে বলেননি, এবং কথা বলার একটা জায়গা ছিল সবসময়। সবসময় ছিল। প্রথমত আব্বা আম্মা কখনো পড়াশোনা নিয়ে আমাকে ধাক্কা দেয়নি। বাথরুমে গিয়ে লাইট জ্বালিয়ে বই পড়েছি, কাজে কখনো আব্বা আম্মা বরং পড়তে মানা করেছে, বলছে কালকে পরীক্ষা, আজকে পড়ার দরকার নাই, বন্ধ করো, রেস্ট নাও, চোখ খারাপ হয়ে যাবে, এগুলো বলতো। কাজে ওই ধমক কখনো আমি খাইনি। প্রচণ্ড দুষ্টু ছিলাম, চঞ্চল ছিলাম, সব করতাম। অনেক ছেলে বন্ধু ছিল আশেপাশে, বিতর্ক করতাম। কিন্তু আমাদের ওই সময় আমার বন্ধুদের বাবা মারা কেউ এলাও করতেন না যে ছেলে আর মেয়ে একসাথে মিশবে, কিন্তু আমার বাবা মা সব সময় কোনো দিন আটকান নাই। যার জন্য আমার সব বন্ধুরা আমার বাড়িতে এসে যখন কোথাও বাইরে যাব, তখন সবাই বলতো যে আমার বাসায়, কারণ আমার আব্বা আম্মা তো সত্যি কথা জানেন, ওদের আব্বা আম্মারা তো জানে না। তো ওই জায়গাটা আসলে মানে ইটস ইম্পর্টেন্ট টু বি ট্রান্সপারেন্ট। আমি কখনো মিথ্যা বলিনি আমার আব্বা আম্মাকে। অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আব্বা আম্মা মাফ করে দিয়েছেন। অপরাধ থেকে শিখিয়েছেন, বকা দিয়েছেন। কিন্তু একটা জিনিস ঠিক, যে মুরব্বিদেরকে সবসময় সম্মান করেছি, এবং আমি আশা করি আমার মৃত্যুর শেষ দিন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা চালিয়ে যাব, যদি কোনো মুরব্বি থাকে, কারণ এখন আমি সবার মুরব্বি। মা আপনাকে কিন্তু আরো অনেক কিছু শিখিয়েছেন, সেই শ্রদ্ধেয় হাদিয়াতুল মাওলা। ওরে বাবার নামটাও তো ঠিক বলেছে। তো একবার ঝাড়ু নিয়ে বলেছিল না, যে ঝাড়ু দিলেও ঠিক মতো দিও, সব সময় বলতো। এটা ওর কাছ থেকে শিখেছি আসলে। যে এই কথাটা আমাকেও কিন্তু অনেক প্রভাবিত করেছে। তখন মনে হয় যে হ্যাঁ, যে কাজটাই করে, ছোট হোক বড় হোক, বেস্ট করব। হ্যাঁ, কারণ আমরা তো জানি না যে আমরা এর পরের মুহূর্তে কি করব। আমি এখান থেকে বেরিয়ে যে আমার সব কিছু থাকবে, সেটা তো কোনো অ্যাসুরেন্স নেই, কোনো গ্যারান্টি নাই। কাজে যেটাই সামনে আসবে সেটাই মনে হবে যে আসলে মনে করা উচিত প্রত্যেকের, যেটা আমার পরম কাজ, এবং আমার একেবারে নিষ্ঠার সাথে করতে হবে, নাহলে আমি হালাল খাচ্ছি না। মানে মাথায় তো এটা রাখতে হবে, নাহলে তো হবে না। অনেক সময় হয় না যে আমরা বলি যে ইটস বিনিথ মি, যেরকম একটা চেয়ার কোথাও গেলে আমি যদি টানি, সবাই হ্যাঁ আপনি টানছেন কেন, এটা কিছু না। ওই যে মানুষের অহমটা, যে না ওনার এটা করা উচিত না, আমার করে দেওয়া উচিত, বা আমি টানবো না। আমার মানে মনে হয় যে, আবার বলি যে বিনয় ছাড়া আসলে তো কোনো আমাদের মানে কোনো গতি নাই, অস্তিত্ব নাই। সো ঝাড়ু দিলেও ভালো করে দেওয়াটা খুব জরুরি, কারণ আবারও বলি আমাদের পরের মুহূর্তটা অনিশ্চিত। আমরা জানি না সামনে কি হবে, আমরা কোন অবস্থায় থাকবো। কাজেই সব কিছুর জন্য প্রস্তুত থাকাই সভ্যতা। একদম। আরেকটা বিষয় শিখিয়েছিল আপনাকে, স্ট্যান্ডার্ডটা স্কাই হাই করতে। হ্যাঁ, এটা সবসময় বলে। হ্যাঁ, এগুলা বলতো যে যদি কোনো কিছু এইম করতে চাও একটু উপরে করো, তাহলে যদি মিস করো টার্গেটটা, একটু নিচ দিয়ে যাবে, এর বেশি নিচ থেকে যাবে না। আমার মা কিন্তু শিক্ষিত ছিলেন না, কিন্তু ওই যে উইজডম এমন একটা জিনিস। তিনি বোধহয় জমিদার মেয়ে ছিলেন। হ্যাঁ, জমিদার বাড়ির মেয়ে ছিল। বাবা বলতো যে বায়োস্কোপ দেখে আসো, স্কুলে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এরকম অবস্থায় তো তখন বরিশালের মেয়ে, তো কিছুই করতে পারেন না। কিন্তু পরে তো একেবারে আমার বাবার সাথে বিয়ে হওয়ার পরে সে সুপার মডার্ন, কিন্তু অনেক কিছু শিখিয়েছেন আসলে। যখন পড়াশোনা করে, যেগুলো আমি করি আমার বাচ্চাদের জন্য, রিক্সা করে করে টিউটরের কাছে নিয়ে যেত, মানে সব জায়গায় আম্মা কোথাও ছাড়তো না, সব সময় যেত। সেই ইনভলভমেন্টটা আমি আমার বাচ্চাদেরকে দিতে পারিনি, কারণ আমার জীবন আরও বেশি কমপ্লেক্স ছিল বলে। অনেক বেশি ব্যস্ত ছিলেন আপনি। যুদ্ধের সময় কাঁদতে মানা করেছিলেন। সব সময় যুদ্ধের সময় আসলে কাঁদা উচিত না। আমার জীবনে অনেকগুলো ঝড় গেছে, ঝড় পেরিয়ে কিন্তু কাঁদারও সময় পাইনি আর। মানে এখন পর্যন্ত, এখন দেখি আমি চোখে, মানে কিছু বললেই আমার চোখে পানি চলে আসে, বা আমার মানে যে কোনো সিচুয়েশন আমার চোখে পানি চলে আসে, কারণ এখন বোধহয় সময় আমার ভেঙে পড়ার। কিন্তু সেটা বললেও নিজের কাছে পরাজিত মনে হয়, যে আসলে এখন কেন ভাঙবো, এখন এই 60-এর দশকে আমার ভাঙার কথা না, ভাঙা উচিত না। কিন্তু অনেকগুলো আসলে ঝড় গেছে, তো কাজেই
সামলানো খুব দুষ্কর হতো যদি আমি মার কথাটা মনে না রাখতাম। যে কি বলেছিলেন মা? সবসময় বলতেন যে বিপদের সময় কখনো ভেঙো না, বিপদটা সামলে নাও তারপর ভেঙো। কাজেই সাহস যদি বলেন তাহলে আমার মা শিখেছেন আমাকে। তো ওই সাহসের সাথে সবসময় পাহাড় পেরিয়েছি। আর পাহাড় পেরিয়ে যখন সমতলে এসেছি তখন কান্নার মুহূর্তটা ভুলে গেছি, কারণ সেটাও কাজের চাপে। তো সেটা এখন বয়স হয়েছে, এখন অনেক কিছু বুঝতে পারি, জীবন অনেক স্পষ্ট বুঝতে পারি, দেখতে পারি, অনুধাবন করতে পারি অনেক কিছু। কাজেই হয়তো বা এখন কান্নার সময় মনে হয় না, আপনার এখন আরো অনেক কিছু দেওয়ার বাকি। যাই হোক, বাবার প্রসঙ্গে শুনে, বাবার চোখের মণি ছিলেন আপনি, এবং তখন একমাত্র সন্তান ছিলেন, এবং বাবা আপনাকে পিঠ চুলকে দিত বিকেলবেলা। একমাত্র সন্তান, আমার একটা ভাই ছিল তখন, মানে ছোটবেলা। হ্যাঁ, আমার ভাই আসলে 16 বছরের বড়। আচ্ছা। কিন্তু মানে এটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। একটা বিশেষ কারণে আমার বাবা মার থেকে একেবারে আলাদা হয়ে যায় এবং বহু বছর কোনো যোগাযোগ নেই, আমার সাথেও নেই। হ্যাঁ, বাবা পিঠ চুলকাতে বলতেন এবং পিঠের মধ্যে ওই তখন আমি বসে পয়সা দিয়ে ছবি আঁকতাম। তো কোনো দিনই আমি ভালো ছবি আঁকতে পারিনি। ওই কুড়ে ঘর আঁকতাম আর পাশে একটা তাল গাছ আর একটা নদী বয়ে যাচ্ছে, এর বাইরে আমি আজ পর্যন্ত কোনো ছবি আঁকতে পারিনি। তবে বাবা সংস্কৃত খুব ভালো বলতেন এবং হোমিওপ্যাথি খুব ভালো করতেন, এবং বাবা যদিও জুট মিলে কাজ করতেন কিন্তু অ্যাস্ট্রোলজার খুব ভালো ছিলেন, যেটা আমি কোনোটাই পাইনি। না সংস্কৃত শিখেছি, না ও কবিতাও খুব ভালো লিখতেন। অল ইন্ডিয়া রেডিওতে গান করতেন। হ্যাঁ, তাও করতেন, আকাশবাণী কলকাতা, হ্যাঁ সেটাতেও করতেন। তো ওগুলো আসলে আব্বার খুব পাইনি, কিন্তু বাবার স্নেহটা সবসময় মনে হয়েছে যে ওই স্নেহ আসলে ভোলার না, তো আসলে বাবার স্নেহ। হ্যাঁ, তো এই পিঠ চুলকানো বলেন আর যাই বলেন, আমার বাবার মৃত্যু হয়েছিল রিকশায় করে নিউ মার্কেটে গেছিলেন আমার মেয়ের জন্য টর্চ আনতে। তো ফেরার পথে আমার মেয়ে খুব আবদার করেছিল যে নানা আমার একটা টর্চ লাগবে। তো তখন বাচ্চা ছোট, আমার বড় মেয়ে। তো তখন রিক্সা করে নিউ মার্কেট গেছে, ফেরার পথে হি ডাইড রিক্সাতেই। হ্যাঁ, তো বাবার হার্ট অ্যাটাক। তো বাবার সারা জীবন জুড়ে আমি ছিলাম, আমার সন্তানরা ছিল, এই আমার মারও ঠিক তাই। কিন্তু খুবই কখনো বড় লোক ছিলাম না, কিন্তু কখনো মনে হয়নি যে কোনো দৈন্য, হ্যাঁ কখনো কোনো দৈন্য ছিল না জীবনে। সবসময় মনে হতো যে সব পারবো, সব করতে পারবো, কিন্তু খুব আকাশ কুসুম কখনো চিন্তা করিনি। যার জন্য বোধহয় আমি সাংঘাতিকভাবে প্র্যাকটিক্যাল, এবং ওই যে আবার ঝাড়ুর সিস্টেমটা খুব মনে রেখেছি। যা আসে সামনে ওইটাকেই সুন্দর করে গুছানোর চেষ্টা করি, পারি কি পারি না জানি না। তবে আপনি ছোটবেলা থেকে উচ্চভিলাষী ছিলেন না, তবে আপনি সবসময় অল্পতেই সন্তুষ্ট থাকতেন। আমি শুনেছি যে আপনি যখন এসএসসিতে খুব ভালো রেজাল্ট করলেন 1980 সালে, বাবা বলেছিলেন যে কি লাগবে, ছোট পেপার ওয়েট দিয়েছিল। ওইটা মানে আমি বলেছিলাম যে একটা পেপার ওয়েট, যেখানে ওই যে স্নোফ্লেক্স হয় না ওরকম একটা, ওরকম দেখা যাবে ওরকম তুষার কিছু একটা, ওইটা একটা ওরকম দাও পেপার। সেই পেপার ওয়েটে কি আনন্দ। তারপরে ইন্টারমিডিয়েটের সময়, হ্যাঁ, আর যখন ইন্টারমিডিয়েটে ফার্স্ট হলাম, হ্যাঁ তখন 2-in-1 চিন্তা করেন, এবং 2-in-1 সেটা চুরি হয়ে গেল। চুরি হওয়ার পরে আমার একটা বন্ধু তার একটা 2-in-1 আমাকে দয়া করে দিল, তাতেই কত আনন্দ। হ্যাঁ, কাজেই ওই অল্পের তুষ্টিটা তখন অনেক ছিল, এখনো আছে, এখনো খুব বেশি চাই না জীবনের কাছ থেকে। এবং ক্লাস 6 থেকে কলেজ পর্যন্ত আপনার নীল রঙের একটা টিফিন বক্স ছিল। বাবা রুমান, আপনি তো ফুল অন হয় সব শুনেছেন না, কোথা থেকে আপনি এগুলো পেয়েছেন আমি জানি না, কিন্তু এটা সত্যি। আরেকটা আছে বাদামি রঙের স্কুল ব্যাগ। হ্যাঁ, বাদামি স্কুল ব্যাগ। টিফিন বক্সটা যেটা নীল ছিল সেটা আবার কোনা ভেঙে গেছিল, কিন্তু ওই ভাঙা টিফিন বক্স দিয়েই কাটিয়েছি। কখনো মনে হয়নি যে নতুন টিফিন বক্স দরকার। ওই প্রত্যেক দিন আম্মা ওই স্যান্ডউইচ বানাতো, ডিমের স্যান্ডউইচ, জেলি স্যান্ডউইচ, হ্যাঁ, এবং আম্মা ওই যে তখন তত কিছু ছিল না, যে খুব পাতলা ন্যাপকিনে ভিজিয়ে, পানি ভিজিয়ে ওটাকে নরম করে এটা দিত। প্রত্যেক দিন একই খাওয়া খেতাম। আমার বন্ধুরা অনেক কিছু খেত, কিন্তু আমি খেতাম না। এবং আমাকে একসময় বলে, আমি এত মোটা ছিলাম, আমার বন্ধুরা সব আমাকে ফ্যাটসো বলতো। তো একদিন বাড়ি গিয়ে খুব কেঁদেছি, বলছে আম্মা আমাকে সবাই ফ্যাটসো বলছে। আম্মা পরের দিন প্রিন্সিপালের কাছে চলে গেছে ফিকারনেসে। প্রিন্সিপালের কাছে গিয়ে হঠাৎ করে দেখি ক্লাস করছি আমরা, হঠাৎ ডাক, প্রিন্সিপালের কাছে সবাইকে ডেকেছে। সবাই আমরা ভয়ে ঢুকেছি যে আমরা নিশ্চয়ই কোনো অপরাধ করেছি। ঢোকার পরে দেখা গেল আমার মা ওখানে বসে আমার মা রীতিমতো কমপ্লেন করেছে যে আমার মেয়েকে ফ্যাটসো বলা হয় কেন। তো এখন যেটাকে আমরা বডি শেমিং বলি, আমার মা সেই যুগে
কমপ্লেন Body shaming এর আমার তো প্রতিবাদ মনে করেছে। হচ্ছে ধরনী দ্বিধাও আমি এখনই ঢুকি, কিন্তু আমার সব বন্ধুরা যারা কাছের বন্ধুরা, তারপরে আমাকে আর কেউ সাহস করে মোটা বলতে পারেনি। বাহ, মানে সত্যি কথাটা ওরা সাহস করে বলতে পারেনি, আমার মার ভয়। বাহ। তো এই যে সেই সময় আপনি যা ছিলেন এখনো তো তাই আছেন, তাই। আপনার শাড়ি চুড়ি কানের দুল কোনো কিছুর মধ্যে আসলে কোনো মোহ নাই। নির্লোভ থাকা আসলে কতটা জরুরি এবং নির্লোভ থাকা কতটুকু সম্ভব আসলে এই যুগে স্পেশালি? নির্লোভ থাকাটা খুব জরুরি। মানে এটা আজকে যে আমার হয়েছে সেটা না, আমি অনেক দিন থেকে আমি আসলে অত লোভ পছন্দও করি না, কারণ আমার ভয় হয় যে আমার অনেক যদি শখ করি তাহলে তো সেই শখ না মিটলে কষ্ট লাগবে। হ্যাঁ, তো ওই কষ্ট হয়তো বা চিন্তা করে করে নিজেকে কন্ডিশন করে ফেলেছি যে লোভ খুব বেশি নেই জীবনে। লোভ আছে ভালো কিছু লেখার, ভালো কিছু পড়ার, ভালো কিছু শেখার, এগুলার লোভ আছে, আমার ইন্টেলেকচুয়াল লোভ আছে, কিন্তু আমার মেটেরিয়াল লোভ আমাকে কখনো আসলে স্পর্শ করেনি। আর যদিও কখনো মনে হয়েছে যে আমার এই ব্যাগটা দরকার বা এইটা কিছু, আমি 14 বার ভেবে তারপরে আমি ডিসিশন নিয়েছি এই জিনিসটা কিনবো, ওই রকম লোভ আসলে করিনি। এবং নির্লোভ থাকাটা আসলে মনে করি একটা বড় অর্জন যে কোনো মানুষের জন্য। নির্লোভ না, আমি লোভ তো আছেই, কিন্তু আন্ডার কন্ট্রোল। ওকে, আপনি আপনার প্রথম উপার্জন করেছিলেন কি টিউশনি করে? হ্যাঁ, সব সময়, একেবারে 15 বছর বয়স থেকে। এবং বাবা বেশি বেতন পেতেন না তখন, কষ্ট হতো সংসারে, তো তখন টিউশন করা শুরু করলাম। প্রথমে করলাম আমাদের বন্ধুদের ছোট বোনদেরকে পড়ানো শুরু করলাম, তারপরে আস্তে আস্তে দেখা গেল বন্ধুদেরকে পড়াচ্ছি। তো পরীক্ষার আগে বন্ধুরা এসে যেত, তো আমার মা রেন্দে আমাদেরকে খাওয়াতেন, আর আমি তখন টাকা নিতাম না, কিন্তু ছোটবেলায় বেশ কয়েক বছর টাকা নিয়েছি। বাহ, ছোটবেলার কথা হচ্ছিল, তো ছোটবেলা কিন্তু আপনি তারকাই ছিলেন, এখন যেমন তারকা, ছোটবেলা থেকে তারকা। তো 7 বছর বয়স থেকে আপনি বিটিভিতে এসো গান শিখিয়ে আপনি যুক্ত ছিলেন এবং খালামনের খুব প্রিয় ছাত্রী ছিলেন। ময়না, ওনার নাম তো মিনা, আমরা ময়না ডাকতাম। মানে ওনার নিজ সামিরা ছিল, আর বরবু ছিল, নাশিদ ছিলেন, সব তো বলতে হয়, ওনার বলতেন ময়না, তো আমিও সাথে সাথে ময়না ডাকতাম। হ্যাঁ, ভীষণ। সে তখন আমরা সা 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 সা, 7 স্বরের রাজা আজাদ রহমান সুর করেছিলেন, সেইগুলা গাইতাম। হ্যাঁ, সত্যি। এবং আপনি নতুন কলিতে পুরস্কারও পেয়েছিলেন। হ্যাঁ, সেটা তো উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য। বাহ। এবং আপনি শুদ্ধ সঙ্গীত শিখতেন বোধহয় ওমর ফারুকের কাছে। অনেক দিন, অনেক বছর। কেন যে বাবা মা কি আশা করে আমাকে দিয়ে এই শুদ্ধ সঙ্গীতের ক্লাস করাতেন আমি জানি না, কারণ শেষ পর্যন্ত তো গান গাইনি। ও, আমি ভাবলাম আজকে একটু নমুনা না, শুনতে এই চাইবো। অসম্ভব, অসম্ভব। এই হেরে গলায় কে গান শুনলে আপনার এই পডকাস্ট যত দেখছে কেউ আর দেখবেও না। না, তবে গানের পাশাপাশি আপনি আবৃত্তিও করতেন, অভিনয় করতেন, সব বিতর্ক করতেন। আসলে না, আবৃত্তি অথবা অভিনয় অথবা গান সবগুলোই বাবা মার জন্য করা, বিতর্কটা একেবারে নিজের জন্য। সব সময় আমি এর তর্কে সবসময় সবার সাথে জড়াতাম, বিতর্কটা খুব আনন্দ লাগতো করতে। আর যখন ওই ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে টেলেদেরকে হারাতাম তখন আরও ভালো লাগতো। আর বিতর্কে একটা মজা ছিল যে অনেক স্কুল কলেজে সবাই তখন তো আর মেয়েদের ডিবেট ছেলেদের ডিবেট এগুলো আলাদা ছিল না, তো তো অনেক বন্ধু হয়েছে সেভাবে। অনেক ইকবালকে যে বললাম, ইকবাল হাবিব বন্ধু, কিন্তু ওই একটা আমাদের ডিএসপিএস বলে, ঢাকা সোসাইটি ফর পাবলিক স্পিকার্স, নিজের আর কিছু পারছি না একটা বানিয়ে ফেললাম এটা। তো তখন আমরা সবাই গিয়ে ওখানে বসে নিজেদের মধ্যে আমরা ওই পাবলিক স্পিকিংটা প্র্যাকটিস করতাম, ওইভাবে ইকবালের সাথে বন্ধুত্ব। বাহ। পরবর্তীতে আপনি যখন এসএসসি পরীক্ষা দিলেন, যেটা আমি বলছিলাম যে খুব ভালো রেজাল্ট করেছিলেন, 1980 সালে ভিকারুননিসা নূন স্কুলের পক্ষ থেকে যখন আপনি পরীক্ষা দিয়েছিলেন মেধা তালিকায় 3য় হয়েছিলেন, এবং এইচএসসি 1982 সালে মেধা তালিকায় প্রথম। মাই গড, কেন? এটা এমন কিছু না, এমন কিছু না, কিছু না আসলে। আমাদের সময়, আমি কিন্তু স্ট্যান্ডের যুগেরই মানুষ, এবং আগে যখন হয় না যে স্ট্যান্ড যারা করতো তাদের ছবি পত্রিকায় ছাপা হতো, বা আপনার ছবিও ছাপা হয়েছিল। বাহ। এবং সাংবাদিক আপনাকে প্রশ্ন করেছিল বড় হয়ে কি হতে চান? জার্নালিস্ট। এখনো চাই, জানেন, পারলে আমি এখনো হয়ে যান, পারলে আমি এখনো করি, কিন্তু সময় নাই। সময় তো, সময়ের কাছে হার মেনে গেছি আসলে। এত কিছু করতে হয় যে এখন জার্নালিজম করতে পারি না। আমাদের নিজেদের একটা ছোট চ্যানেল আছে, মাঝে মাঝে মনে হয় একটা টক শো করলে কি হয়, পরে মনে হয় যে না থাক, আর কত আর কত। পরবর্তীতে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলাম, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আমার একটা সমস্যা হয়েছিল তখন একটা প্রোগ্রামের জন্য ফজল রহমানির সাথে।
তখন টেলিভিশনে আমাকে- বোধহয় কিছু একটা বলেছিলেন, হ্যাঁ, তারপরে বলেছিলাম, ওইটা আনএডিটেড গেছিল। আচ্ছা। হ্যাঁ, না আনএডিটেড না, সরি, এডিট করেছিল, কিন্তু মানে বিপক্ষের কোনো একটাও কোনো তখন যুক্তি তারা রাখতে দেয়নি। হ্যাঁ, তো তখন ওগুলো কেটে দিয়েছিল। তো যখন আমি বিয়ে করেছি, যখন আমি উপস্থাপনা করেছি, শুধুমাত্র ওই জায়গাগুলোই ছিল, এডিটের সময় আমি ছিলাম না, যার জন্য একটা বড় ঝড় আমার জীবনের উপর দিয়ে যায়। তখন মনে হয়েছিল যে খুব ভেঙে গেছিলাম, মনে হয়েছিল জীবনে আর কিছুই করতে পারবো না। তারপর জোর করে বিয়ে পাস কোর্স করলাম, সেখানে ইডেন কলেজে? তখন ওইটাতে মোটামুটি আবার ফার্স্ট ডিভিশন, First, হ্যাঁ ফার্স্ট first. ডিভিশন ফার্স্ট। তারপরে তো বিয়ে টিয়ে হয়ে গেল, বাচ্চা টাচ্চা হয়ে গেল। তারপর অনেক বছর পরে তো যখন আবার বিসিএসও দিলাম, বিসিএস দেওয়ার পরে যখন পাশ করলাম, তখন দেখলাম যে আসলে আমি তো ফরেন সার্ভিসও চাইনি, আমি চেয়েছিলাম অ্যাডমিন। তো অ্যাডমিনে হয়েছে, তখন অ্যাডমিন এই সময় আবার আসলো আমেরিকান এক্সপ্রেস থেকে একটা অফার, ঢুকে গেলাম আমেরিকান এক্সপ্রেসে। তখন মনে হতো যে 10,000 টাকা পাওয়া অনেক বেশি, এই বিসিএস দিয়ে আর কতদূর কী হবে, টাকার তাড়না ছিল। তো যাই হোক আর কি, তারপরে অনেক অনেক পরে এসে আমি ইস্ট ওয়েস্টে ভর্তি হলাম। 20 বছর পরে। হ্যাঁ, ভর্তি হলাম। ওই যে জীবনে মা খুব শখ ছিল যে আমি পিএইচডি করব, মার খুব শখ ছিল। আমার মনে হয়েছিল যে আমার জীবনটা একেবারে বৃথা যদি মার কথাটা না শুনি। তো সেই কারণে যাদবপুর ইউনিভার্সিটিতে পরে পিএইচডি করি, কিন্তু তার আগে আমি মাস্টার্স করি ইস্ট ওয়েস্টে। East West। সেখানেও প্রেসিডেন্ট মেডেল পেয়েছিলেন। প্রেসিডেন্ট মেডেল পেয়েছি, এবং মেডেলটা একেবারে খুব পাতলা, কিন্তু ওইটা আমার জীবনের সবচাইতে বড় সম্পদ বলে আমি মনে করি, এখনও আছে আমার কাছে সেটা। সো ওইটা, তারপরে পিএইচডি যখন করলাম 6 বছর লাগিয়ে করেছি। একদিকে ব্যবসা করেছি, একদিকে প্রত্যেক উইকেন্ডে চলে যেতাম, কাজ করতাম ওখানে। এটাই আমার প্রশ্ন, যে এত ব্যস্ততার ভিতরে পিএইচডি 5-6 বছর, তাও আমি শুনেছি যাদবপুর ইউনিভার্সিটিতে আপনি এমন একটা প্রাইমারি রিসার্চ নিয়ে primary আপনি কাজ করেছেন, এবং আপনার পিএইচডি নিয়ে বোধহয় 30 বছর পরে অনেকে কাজ করতে পারবে, এরকম কিছু একটা। তা জানি না কে কতদূর ভালো রিসার্চ করেছে, কিন্তু প্রাইমারি রিসার্চ ছিল, এটা ঠিক। একটা পুরনো পাবলিশিং হাউস নিয়ে, প্রফেসর পুরুষোত্তম লালের। তো সেটার উপর এখন বইটা লিখছি। তো থিসিসটাকে এখন বই বানাচ্ছি, যেটা আচ্ছা। প্রকাশক একটা পাওয়া গেছে নিউ দিল্লিতে। তো আমি আশা করি যে সেখানে পাবলিশ করব। তো ওই মানে পুরো জিনিসটা আসলে মানে আমি যেদিন পিএইচডি করলাম, আমার সেদিন মনে হলো যে আমার ছেলেও গেছিলো দেখতে, আমার মেয়েও গেছিলো, এরা সবাই আমি যখন নিচ্ছি তখন মনে হয়েছে যে সবাই ওখানে ইয়াং, তার মধ্যে সবচাইতে বুড়া মানুষটা আমি। কিন্তু আই এনজয়েড দ্যাট মোমেন্ট, এবং আমার সবচাইতে ফুলফিলিং মোমেন্ট ইন মাই লাইফ। কিন্তু পিএইচডি করে লজ্জা লাগে যখন কেউ বলে ডক্টর রুবানা হক, আমার খুব লজ্জা লাগে। কেন? না, আমার লজ্জা লাগে আসলে, আমার খুব মানে মনে হয় যে এটা কেমন কথা। না ঠিক আছে, নামের পাশে পিএইচডি সেটা এক কথা, কিন্তু ডক্টর রুবানা হকটা আসলে আমার মনে হয় একটা ভুল সম্বোধন। যাই হোক, ওইটা আমার অহংকারের সময় ছিল না, মুহূর্ত ছিল না, কিন্তু সবচাইতে আনন্দের মুহূর্ত ছিল। আমি আশা করি এরপরে বই একটা অথবা দুটা বই লিখে আরও বেশি আনন্দ পাবো, এবং আমার মনে হয় সেগুলোই আমার জন্য অনেক বড় প্রাপ্তি অবশ্যই হবে। পড়াশোনা নিয়ে আরো কিছু কথা ছিল, যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে আপনি লেকচারার হিসেবে বোধহয় না, কাজ এনওয়াইউতে করেছেন। আমি এক্সিকিউটিভ ইন রেসিডেন্স ছিলাম, ওদের স্টার্নে 1 বছর। কিছু ক্লাস নিতে হয়েছে, এমন কিছু না। এবং যেখানে আপনার পড়ার কথা ছিল, এবং $12,000 তখন দরকার ছিল। ওরে রোমান, আপনি তো আমাকে লজ্জা দিচ্ছেন। আই উইশ আই নিউ মোর অ্যাবাউট ইউ। আমার আপনার উপরে অনেক হোমওয়ার্ক করে আসা উচিত ছিল আসলে। আই এম ডিপলি অনার্ড যে আপনি এত কিছু জানেন। হ্যাঁ, $12,000 তখন দেওয়ার কেউ ছিল না, আমার বাবা মা এফোর্ড করতে পারতেন না তখন। একজন মানুষ এসে আমাকে বলেছিলেন আমি তোমাকে টাকা দিব, নেইনি। সেটা হলো লুবনা মরিয়ম, আচ্ছা। আমাদের স্বনামধন্য নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। হ্যাঁ, তো লুবনা আপা কিন্তু ভালো, উনি কিন্তু সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন পরে, উনিও আমার একজন আইডল। লুবনা আপা এসে বলেছিলেন, লুবনা আপা আর সুফি ভাই বলেছিলেন যে আমরা টাকাটা দিই, নেইনি, কিন্তু সেটা সারা জীবন মনে রেখেছি আমি। সেটা বিপদের সময় যারা পাশে থাকতে চায় তাদের কিন্তু আমরা মনে রাখি। ওটা কিন্তু আমার নেটওয়ার্কিং করে হয়নি, এই যে বলছিলাম না, ওটা হচ্ছে একটা ভালো মানুষের একটা পুরস্কার। হার্ভার্ড ইউনিভার্সিটিতেও তো আপনি ফেলো ছিলেন। হ্যাঁ, হার্ভার্ডের এশিয়া সেন্টারে ফেলো ছিলাম, সেটাও 1 বছর। আসলে এই অ্যাফিলিয়েশনগুলোকেও খুব বড় করে দেখার কিছু নেই, এগুলো সম্মানের একটা ব্যাপার। কেউ দিলে মানে সম্মানিত বোধ করি। এবার আশা করি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি লন্ডনে একটা ক্যাম্পাস খুলেছে, ওইখানেও হোপফুলি একটা ফেলো হচ্ছি বোধহয় আমি অগাস্ট থেকে। কারণ আমার জাস্ট একটা ঠান্ডা মাথায় বসে পড়া আর লেখার জায়গা দরকার।
মাথাটাকে পরিষ্কার করতে চাই আসলে। তো ওই ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো মাথাটা, তো ওইটার জন্য একটা জায়গা দরকার। এই কারণে এই সংশ্লিষ্টতাগুলোকে আসলে আমি মূল্য দিই অনেক বেশি, আর কিছু না। তো এবার ব্যবসায় আপনার যুক্ত হওয়ার গল্পটা শুনবো, এবং সেই সাথে সম্পূরকভাবে আমাদের প্রয়াত আনিসুল হকের প্রসঙ্গ চলে আসে। এবং আপনাদের পরিচয় হয়েছিল অনেক আগেই বোধহয়, যখন অন্তরালে প্রোগ্রামে সাথে তিনি উপস্থাপনা করতেন এবং আপনি তাকে খুব একটা পছন্দ করতেন না। আমার মাকে পটিয়েছিল আসলে, আমার মাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিল। আমার মাও বেশ মানে তার বিশাল ফ্যান ছিল, সেই জন্য। আপনারা 1991 সালে বোধহয় বিয়ে হয়েছিল। ওকে, তারপর আপনি 1994 সালে যুক্ত হয়েছিলেন তার সাথে 94 শেষে 95 প্রথম দিকে। সেটি কিভাবে? ওই আনিসের হঠাৎ করে অনেক ব্লাড প্রেশার হয়ে গেছিল, তো তখন গ্রিন রোডে একটা ফার্মেসিতে গেলে গিয়ে ওই প্রেশার মাপতো। তো সেখানে আমাকে ডাক্তার বলে, আপনি কেন ব্যবসায় যান না? তেই তো পেয়ে গেল সুযোগ, মহা সুযোগ। যে এত আমাকে দিয়ে বলতো যে না, তুমি ব্যাংকিং ছেড়ে দাও, তুমি শুধুমাত্র খুব বেশি করলে তুমি স্কুলের টিচার হবে। হ্যাঁ, এত বড় ফেমিনিস্ট সে। শেষ পর্যন্ত গিয়ে যখন ফার্মেসিতে বললেন যে আপনি কেন আসেন না ব্যবসায়, তখন আমাদেরকে তাকিয়ে বললো যে চলে আসো। তো তখন অনেক পার্টনার ছিল ওদের, তো ওইটার মধ্যে গিয়ে তো আমার নিজেকে মানাতে হয়েছে। আস্তে আস্তে ঢুকলাম। মতিঝিলে মতিঝিলে, হ্যাঁ 93 মতিঝিলে বসতাম আমরা তখন। তো তারপর আস্তে আস্তে আমরা আলাদা হলাম, কারণ আমাদের সবারই বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাচ্ছিল। হওয়ার পরে এই আলাদা হওয়ার পরে তো ব্যবসা দেখতে শুরু করলাম। আনিস তখন ছোটা শুরু করলো, এই বিজিএমইএ, তারপরে এফবিসিসিআই, সার্ক চেম্বার, এগুলা করলো। তারপরে মেয়র, তার যাত্রাটা তো আবার অন্য ধরনের। তো পেছন থেকে যতটা পেরেছি আমি চেষ্টা করেছি তাকে। তো আপনি যখন যুক্ত হলেন তখন কটি প্রতিষ্ঠান ছিল? তখন আমরা যখন আলাদা হলাম তখন মাত্র 4 লাইনের একটা ফ্যাক্টরি ছিল। এখনও আমরা খুব বড় না, কিন্তু এমন কিছু করি না। কিন্তু তারপরেও মানে গ্রুপ টার্নওভার তো মোটামুটি আছে, কিন্তু গার্মেন্টসকে আমরা খুব বড় করিনি। গার্মেন্টসটা যেরকম ছিল তার থেকে 8 গুণ বাড়িয়েছি হয়তোবা। সেটা খুব সহজ ছিল সেটাও বলবো না, আবার খুব কষ্টের ছিল সেটাও বলবো না। আগে তো বাইরেরা অনেক টাকা দিত, এখন তো আর দেয় না। এখন অনেক চ্যালেঞ্জিং আমাদের জন্য, এবং প্রতিনিয়ত আমাদের এক্সপোর্ট কমে দেশের। আমরা চেষ্টা করি আসলে একটু বেটার প্রোডাক্ট করতে। আপনার কি মনে হয় এক্ষেত্রে আমাদের যে গার্মেন্টস সেক্টরের আসলে অ্যাম্বাসেডারশিপের কোনো একটা ঝামেলা আছে, কিংবা আমরা ঠিকঠাকভাবে বাইরের দেশগুলোর কাছে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারছি না? আমরা অ্যাম্বাসেডারশিপ এর প্রবলেমের চাইতে বেশি হলো যে কোম্পানিগুলো আমাদের সাথে ব্যবসা করেন, এই ব্র্যান্ডস আর রিটেলাররা, তাদের তো আসলে মুখ্য চিন্তাটাই হলো যে তাদের মুনাফা কী করে হবে, তাই না? তো যেটা কাস্টমারকে তারা বিক্রি করেন ধরেন $50, আমরা হয়তো বা পাই সেটার জন্য $5 থেকে $6। হ্যাঁ, তো সেটার মধ্যে শ্রমিকের বেতন থেকে শুরু করে র মেটেরিয়াল ইম্পোর্ট থেকে শুরু করে সব করতে হয়। তো আমরা একসাথে যে হয়ে কথা বলবো সেটার জায়গাটাও খুব কষ্টের। কারণ দেখেন, এত ফ্যাক্টরি হয়ে গেছে বাংলাদেশে, একজনের হয়তো বিশাল ফ্যাক্টরি, পাশে একটা ছোট ফ্যাক্টরি। তো যার বিশাল ফ্যাক্টরি সে যে কোনো দামে নিয়ে ফেলছে অর্ডার, পাশের ছোট ফ্যাক্টরিটা সাফার করছে, সে কোনো অর্ডার পাচ্ছে না। তো কোনো আসলে আমাদের প্রাইস লেভেলিং নাই এবং কোনো কন্ট্রোলও নাই। কারণ WTO অনুযায়ী আমরা WTOকে যদি মানি তাহলে তো এটা ইটস আ ফ্রি ওয়ার্ল্ড, আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো যে যা পারে কোট করছে এবং দিন দিন আমাদের দাম পড়ছে। তো খুব মুশকিল আসলে এটা হ্যান্ডেল করা। তবে হয় না, ডিজাইনিং এর দিক দিয়ে অনেক সময় যেমন জাপানিজ কিংবা ইন্ডিয়ার অনেক কিছু তারা ইন্সপায়ার্ড হচ্ছে কিংবা অ্যাডপ্ট করছেন, কোরিয়ান। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে না? বাইরেরা চেষ্টা করছে আসলে আমাদেরকে বেটার প্রোডাক্ট দিতে। সো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন উইদিন দ্য ইন্ডাস্ট্রি হচ্ছে এখন কিছুটা হলেও। আমি যেরকম সেদিন অবাক হয়েছি, কারণ আমরা তো প্রাইমারিলি আমরা মানে টপস করি, খুব অল্প বটম করি। সেদিন গিয়ে দেখলাম বড় বড় জ্যাকেট করছি হঠাৎ করে, মানে ধরেন কিছু মেশিন অ্যাড করে সুন্দর জ্যাকেটস বেরোচ্ছে। তখন ভালো লেগেছে, তখন মনে হয়েছে যে এটা একটা নতুন প্রোডাক্ট, এদিকে যাওয়া উচিত। যেমন দেখেন, আপনিও ক্যাজুয়াল, আপনি না হয় ঠিক আছে তাও একটা জ্যাকেট পরেছেন অথবা ব্লেজার পরেছেন, কিন্তু ভিতরে দেখেন টি শার্ট। সো দ্য ওয়ার্ল্ড হ্যাজ টার্ন ভেরি ক্যাজুয়াল। এই জায়গাটা অ্যাক্টিভ ওয়্যার বা অ্যাথলিজার, এইটা খুব জরুরি। তো এইটার মার্কেটটা এখন অনেক স্ট্রং। আমরা আশা করি অ্যাথলিজার জন্য যে কাঁচামাল লাগে সেটা হলো ম্যানমেড ফাইবার বেসিক্যালি, হ্যাঁ, কটন না। তো ওইটার আমাদের বাংলাদেশে হয় না।
হ্যাঁ, এবং আনতে হলে সবই আমাদের ওই কোরিয়া, তাইওয়ান, চায়না থেকে আনতে হয়। তো সেই জায়গাটায় যদি আমরা একটু কাজ করতে পারি, তাহলে হয়তো বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা একটু স্ট্রং করা গেলে হয়তো বা এই সেক্টরটা একেবারে টেক অফ করবে। কারণ বেসিক করে বাংলাদেশ ওই $1 টি শার্ট করে 7 বিলিয়ন এক্সপোর্ট করার কোনো মানে হয় না আসলে। একদম। তো আপনার হক সাহেব এবং তিনি আপনাকে রুবা বলে ডাকতেন, রুবু। রুবু বলে ডাকতেন, তাকে কোন কোন মুহূর্তে এখন সবচেয়ে বেশি মিস করেন? আমার নাতিদেরকে দেখলে আমি সবচেয়ে বেশি মিস করি আসলে। অফিসে মিস করি না, কারণ অফিসে হি ওয়াজ দ্য বেস্ট সিইও হু ওয়াজ নেভার মিসড। হ্যাঁ, তারটা চালিয়ে নিয়েছি আমি। বাড়িতে মিস করি যখন আমাদের ওই শুক্রবারে বাচ্চাদের সাথে আমি চেষ্টা করি একসাথে খেতে, কারণ প্রত্যেকেরই পরিবার আছে, আর বড় মেয়ে তো বাইরে থাকে, তো বড় ছেলে আর ছোটো মেয়ে এখানে থাকে, একসাথে খাই। নাতিদেরকে যখন দেখি তখন খুব কষ্ট হয়, তখন মনে হয় যে হি ইজ মিসিং আউট অন অল অফ দিস। কিন্তু উনি হি ডাইড আ ভেরি হ্যাপি ম্যান, অনেক সম্মানের সাথে গেছেন। তো আমার মনে হয় যে নানা বা দাদা একজন ভালো মানুষ ছিলেন, সেটা আমার নাতিরা নিশ্চয়ই ধারণ করবে তাদের মধ্যে। এবং আমি আশা করি যে রাজনীতি না করলেও তিনি একজন ভালো মানুষ ছিলেন, সেই পদাঙ্ক তারা অনুসরণ করবেন। আরেকজনকে নিশ্চয়ই একজন মা হিসেবে অনেক বেশি মিস করেন, আসলে সেটা তো বলার অপেক্ষা রাখে না। 6 বছর বয়সে হয়তো চলে গিয়েছিল বোস্টনে। হ্যাঁ, বস্টনে হ্যাঁ। কোন কোন মুহূর্তে তাকে সবচেয়ে বেশি মিস হয়? সবসময় মিস করি। এটা তো এমন একটা ক্ষত যেটা আসলে কাউকে বোঝানো যাবে না, কিন্তু শারাফ তো অনেক কিছু শিখিয়ে গেছে আমাকে। আমার মনে হয় ওকে হারানোটা আমাকে অনেক কিছু পাইয়েছে। হ্যাঁ, আমি তখন একটা স্কুল শুরু করেছিলাম, শারাফের পাঠশালা, সেটা এখনও চলে। খুব যে দেখি সেটা তা না, কিন্তু চলছে। আমার ভেতরে আপনি যে বললেন যে ভালো মানুষ বলে সবাই, আমি কেন বিনয়, আসলে শারাফ আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানে ওর চলে যাওয়াটাকে আমি তো একসেপ্ট করেছিলাম সাথে সাথে। আমি একেবারে শুকরানা নামাজ পড়ে বলছিলাম, আল্লাহ পাক আপনার জান, আপনার মাল আপনি নিয়ে গেছেন, আমার কিচ্ছু বলার নাই, শুকর আলহামদুলিল্লাহ বলেছিলাম। সো আই নেভার কোয়েশ্চেন কেন আমার ছেলে চলে গেল, আমি কোনো দিন মুখ থেকে বার করিনি। সো আমার মনে হয় যে আমি মানুষটা যদি একটুও ভালো হয়ে থাকি, সেটা শারাফ চলে যাওয়ার পরে হয়তো বা আমার এক ধরনের পরিবর্তন এসছে, যেটা আমার নিজের জন্য অনেক জরুরি ছিল। তো আসলে দেখেন, জীবনে বহু কিছু হয়, আমরা অনেক কিছু পাই, অনেক কিছু হারাই, সব কিছুর মধ্যে শকর করে নিতে হয়। আলহামদুলিল্লাহ বলে ইউ হ্যাভ টু গো অন, লাইফ মাস্ট গো অন। আমার মনে হয় জীবনে এটা সবচাইতে বড় একটা বড় সত্য হলো যে আসলে আপনি চাইলেই তো আপনি আজকে শেষ হয়ে যাবেন না। তো যে কদিন বেঁচে আছি, আমরা যেভাবে আছি, পরের কল্যাণে লাগলে ভালো, সমাজের কল্যাণে লাগলে ভালো। এবং আবারও বলি যে বিনয়ের সাথে জীবনটাকে যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে সেটা সর্বোত্তম। শারাফের চলে যাওয়াকে আপনাকে একজন কবি হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছে? মানে আমি যেটা খেয়াল করেছি যে আপনি ট্র্যাজেডিকে সবসময়, আমি সবসময় কবিতা কখনোই লিখতে পারিনি যখন আমি খুশি থাকি। আমার যখন খুব কান্না পায় তখন লিখি না। শারাফের চলে যাওয়ার সাথে না, এটা সম্পর্ক নেই, এটা না, তা ঠিক না। তবে এটা ঠিক, যে কোনো কষ্টে আমি কবিতা লিখতে পছন্দ করি। খুব যে কবিতা লিখি আর কবিতা যে খুব ভালো হয় কিছুই না, অনেক ভালো হয় এবং একজন আন্তর্জাতিক স্বীকৃত কবি। না, ওইটা মহাশ্বেতা দেবী এবং শামসুর রহমানের পরে না, ওইটা আমি তারপরে আর লেখাই বাদ দিয়েছি, এত লজ্জা লাগে। এটা আমি একটু দর্শকদের জানাই যে আপনি মহাশ্বেতা দেবী এবং শামসুর রহমানের পরে এবং আপনি সার্ক সাহিত্য পুরস্কার না, সেটা তো কোনো ইস্যু না, সেটা কোনো ইস্যু, আবার ইংরেজিতে, তাও না, ওয়াও না। আসলে আপনার বইটার নাম কি ছিল? টাইম অফ মাই লাইফ। রাইট। খুব কষ্টের সময় লেখা। আমি শুনেছি যে আমাদের প্রয়াত আনিসুল হককে নিয়েও আপনি 30 থেকে 35টি কবিতা লিখেছেন তার চলে যাওয়ার পরে। ওগুলো আমরা কবে পড়তে পারবো? হ্যাঁ, আমি আসলে 60টা কবিতা রেডি আছে, কিন্তু প্রত্যেকবার যতবার কবিতা পড়ি ততবারই মনে হয় এটা কিছুই হয়নি। সো আপনি যতই নিজের লেখা পড়বেন, আগামীকাল যদি এটাকে আবার রিভাইজ করেন, দেখবেন মনে হবে যে কিচ্ছু হয়নি। সো ওইটা করতে করতে, ওই ঘষা মাজা করতে করতে এখনও বার করতে পারিনি, কিন্তু আশা করি এই বছর চেষ্টা করব বার করতে। যদি আমার অন্য 2টা বইয়ের কাজ আমি এগিয়ে নিতে পারি, তাহলে হয়তো বা কবিতা, আর যদি সাহস যদি কুলায়, আসলে সাহসী হয় না আমার আসলে। অন্য 2টা বই কি?
একটা তো আমার থিসিসটা যেটাকে বই বানাচ্ছি, আরেকটা হলো অনেক রেডিমেড গার্মেন্ট ওয়ার্কার আমরা ওই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পাঠিয়েছিলাম। তো তারা ভালো করেছে, তাদের গল্পটা আসলে কেউই বলেনি, ঠিক মতো বলা হয়নি। তো আমার মনে হয় যে সুবিধাবঞ্চিত যারা, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা অনেক কিছু করতে পারে, সেই গল্পটা লেখার একটা চেষ্টা করছে। বাহ। তো কবি সত্তা নিয়ে যেহেতু কথা বলছি, কবি আমার সামনে বসে আছে, একটা কবিতা তো না আসলে দর্শক আমাকে পিটাবে। রুমান, এটা তো প্রথমত ইংরেজিতে এবং খুবই খারাপ, হ্যাঁ, কিন্তু একেবারে খুব কষ্টের মধ্যে যখন আনিস চলে গেল, ঠিক তারপর একটা ছোট্ট কবিতা লিখেছিলাম। আপনি আমাকে আগে বলে দিয়েছিলেন বলে আমি সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি দেখি যদি এটা কোনো কিছু হয়ে থাকে তাহলে কবিতাটার নাম হলো, মাফ করে দিয়ে, হ্যাঁ, খারাপ হলে তো খারাপই, কিন্তু কষ্টের কবিতা। এটার নাম হলো ভোয়ালা। ভোয়ালা ইজ ফ্রেঞ্চ। People worry about living in empty houses that invite soliloquy, burglars, and break-ins. I live alone with no locks on my doors or suitcases, unlocked and open, free from even shadows and the most intense shades of solitude. I am what I had hoped to be, unhampered, untempered, and unleashed. Voila. Oh. আমার বাড়িতে কখনো আমি লক করি না, আমার কিচ্ছু লক করি না। সব সময় সবাই আমাকে বলে যে তুমি একা থাকো, তোমার ভয় লাগে না? আমার মনে হয় লক আমার জন্য না, তালা আমার জন্য না। আমি এভাবেই থাকতে পছন্দ করি এবং আমার মনে হয় এভাবেই আমার জীবন শেষ হবে। মৃত্যুকে আপনি কিভাবে দেখেন? এটাও মনে হয় যে আমি যেটা শুরু কখনো আমি জানি না, আমার শুরু হওয়াটা আমার নিয়ন্ত্রণে ছিল না, অথবা আমি জানি না। মৃত্যুটাকেও আমি জানি না। আমার মনে হয় যে আরেকটা যাত্রা। হ্যাঁ, খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত আছে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। ওখানে স্পষ্ট লাইনগুলো হলো যে আসলে যে তোমার কাছে তো আমার যাত্রা শুরু হয়েছে যাওয়ার, তুমি আমাকে শুদ্ধ করে নিয়ে তোমার কাছে পৌঁছাও। তো যত শুদ্ধতার মধ্যে দিয়ে যাই তত মনে হয় যে আমার এই যাত্রাকাল হয়তো বা শেষ হয়ে আসলো, পরের যাত্রাকাল শুরু। মহাকালের অপেক্ষায়, এবং আশা করি খুব খারাপ হবে না পরের জীবন বা আল্লাহর কাছে যাওয়াটা। অবশ্যই। আসলে আপনার সাথে অনেক বিষয়ে কথা বলবার আছে, এক বসাতে তো আসলে সব তুলে আনা সম্ভব নয়। অনেকক্ষণ কথা বলে ফেলেছি। কারণ বিবিসির 100 নারীর একজন 2013 এবং 14 সালে আপনি ওটাও কাকতালীয় ভাবে, ওটা কিচ্ছু না। এবং সেই মানুষটির সাথে কথা বলবার জন্য আসলে অনেক কিছু নিয়ে বসতে হবে। নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে আবার কখনো দেখা হবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? অনেক কথা বলে ফেলেছি রুম্মান, আর কি বলবো। তবে এটুকুন বলতে চাই যে আবারও বলি যে বিবেকের সাথে কথা বলতে হবে, শুদ্ধতার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা নিশ্চয়ই, আমাদের মধ্যে অনেক দোষ আছে, কিন্তু গুণটাকে টেনে বার করতে হবে ভেতর থেকে, অন্তরের সাদাটাকে বের করতে হবে। আর না হলে আমরা এই প্রাত্যহিকতার চাপে সবাই গুড়িয়ে যাব। আমার মনে হয় যে একটা হায়ার ফিলসফির দরকার আছে জীবনে, এবং তাতেই আমরা শুদ্ধ হব এবং তাতেই আমাদের যাত্রা মসৃণ হবে। বাহ, চমৎকার। এই কথার পরে আসলে কোনো কথা চলে না, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নদী যেমন তার মোহনায় এসেও পেছনে ফেলে আসা পাহাড়ের গল্প ভোলে না, কিছু মানুষের গল্প তেমনি শেষ হয়েও শেষ হয় না। আজ ডক্টর রুবানা হক আরও একবার মনে করিয়ে দিলেন, বাস্তবতা যত কঠিনই হোক, ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলা যাবে না। তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার ভেতর গভীর এক অনুরণন সৃষ্টি করেছে। আপনারা নিশ্চয়ই একই অনুভূতির মাঝে জড়িয়ে গেছেন, তাই না? জানাবেন কিন্তু কেমন লাগলো। আসছে শনিবার আবার দেখা হচ্ছে ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের ভেতরের আলোটাকে বাঁচিয়ে রাখুন। বিদায়।